আমি প্রথমে বলবো যে আমার আমার মায়ের বলা কথাগুলো বলবো, জি জি শিওর, বলেন। কারণ তখন তো আমি খুব ছোট ছিলাম। মার মুখ থেকে যেটা হ্যাঁ, শুনেছেন। মার মুখ থেকে অনেক মায়ে কান্না করে করে যা বলছে আমরা শুনছি এবং আমরা শুনে শুনে আমরা কাজকর্ম করছি। কিরকম কি বলতো মা, একটু বলেন তো। মায়ে বলছিলেন যে আমরা যখন ছোট্ট ছিলাম তখন বাবা শুধু বিয়ের কথা বলতো। তখন আমরা 4 ভাই 1 বোন ছিলাম। তো এই বাবা এই 4 ভাই 1 বোনের পরে মারে শুধু বিয়ের কথা বলতো, বিয়ে আরেকটা করবো আবার। আর আমাদের অনেক সম্পত্তি ছিল আমার বাবার, প্রায় 36-37 কাঠা জমি ছিল, বাজারের দোকান ছিল এবং আমাদের এই বাগান ছিল, এটি ফিশারি টিশারি আসলো। তো আব্বা এগুলা নিয়ে ইয়ে করতো। আর পরে এই বেচা কিনা করে করে বাবা এই দোকান পাট করে করে আর কইতো বিয়ে করবো, আমি বিয়ে করবো। মায় মানা করতো না, আমার এতটা বাচ্চা হয়েছে 4টা। মানে প্রথম বউ থাকার পরও সে আরেকটা বিয়ে করতে চাইতো, হ্যাঁ, আমার মারের টাকা রেখে আরেকটা বিয়ে করতে হ্যাঁ, চাইতো। তখন মা নিষেধ করতেন না, আমার 4টা ছেলে একটা মেয়ে, ওদের কি হইবে ভবিষ্যতে। রাইট। বাবা বলতো বলে ওদের ভবিষ্যতে আপনারা কি? 5 ভাই বোন? তখন আমরা 5 ভাই বোন ছিলাম। পরে কি আরো হয়েছে? হ্যাঁ, পরে আরো আচ্ছা। হয়েছে। বাবা কি করতে জানি বলতেন আপনার? এই বাবা এই যে ব্যবসা করতেন, দোকান ছিল। দোকান ছিল? হ্যাঁ, দোকান ছিল, আদা পেঁয়াজ রসুন এগুলোর ব্যবসা করতো। হ্যাঁ, এগুলো তো ব্যবসা বিয়ে করতেন। করতে চাইতো কেন? আপনার মা কি বলতো? বিয়ে করতে আপনার মা চাইতো- কি প্রথম স্ত্রী ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার আচ্ছা, মায়ের প্রথম হ্যাঁ, তো স্ত্রী। বিয়ে করতে চাইতো কেন? বিয়ে করতে চাইতো অনেক, মানে অনেক একটা আমার মা বলছে ওই যে আমাদের পাশের বাড়ি একটা মেয়ে, মানে মহিলার ফান্দে পড়ে গেছে। ওই মহিলাটাকে বিয়ে করতে চাইতো? হ্যাঁ, মহিলার বিয়ে করতে চাইতো। আচ্ছা, তারপর? তো মা নিষেধ দিত না, আমার 4টা ছেলে একটা মেয়ের ভবিষ্যৎ কি হবে। তো বাবা বলতো আমার 4টা ছেলে একটা মেয়ের ভবিষ্যৎ, ওরা কি হবে, চুর হবে, ডাকাত হবে, এটা আমি দেখবো, আমি আচ্ছা। বিয়ে আর একটা করবো। তো মায়ের নিষেধ দিত, দেওয়ার পরে বাবা আসতো না বাড়ি, কোথায় 2 দিন 3 দিন যাইতো, মেলায় যাইতো গা। তো বাবা আসতো না, বাড়িতে আসতো না, এরকম কয়দিন দোকান পর- করতো কোথায়? দোকান করতো বাজারে। বাজারে দোকানেই থাকতো রাতের বেলা? মানে কয়দিন পর পর ঝগড়া করে বাজারে তাকে আসতো না। তো আমার মা কান্নাকাটি করতো, তারপরে আমরা দেখতাম, তবে আমরা ছোট আছিলাম। এই মায়ের কান্নাকাটি করতেন, তারপরে আমাদের কানে কোরাক দিতেন না মাঝে মধ্যে, এইরকম হয়ে যেত। পরে এরকম করতে করতে আরেকদিন মারে অত্যাচার করলেন, আমি বিয়ে করবো, তুমি বাধা দেও কেন, আমি এই করবো সেই করবো, এরকম ঝগড়া করে মারে মারধর শুরু করলেন। পরে আমাদের চাচা আসছিলেন, আবার চাচা আসলেন, বড় চাচা, ওরা এসে পরে দাব দুব দিয়ে ইয়ে করলেন। পরে বাবা চলে গেলেন, যাওয়ার পরে আবার মারে মারধর করলেন রাত্রে এসা। পরে মা সকালে উঠে চলে গেলেন, এই আমাদেরকে নিয়ে সবাই নিয়ে নানা বাড়ি চলে গেলেন। তখন আমার বয়স আছিল আপনার 4 বছর, আমার ভাই আরেকটার বয়স আছিল 2 বছর, আরেকটা বয়স আছিল কুলে 6 মাস। আর আমার বড় ভাই আসলেন, আমার বড়, ওনার 7 বছর আসছিল, আর বোনটার বয়স আছিল 11 বছর। আচ্ছা। তখন তো আমার নানা বাড়ি নিয়ে যাওয়ার পরে আর বাবা আর আমাদেরকে আনেন না, এইরকম করে করে বাবা আনেন না, প্রায় মাসখানে ওয়েট করছেন, আনেন না। পরে মাসখানে নেওয়ার পরে মারেন, বাবা যায় না, আনতে যায় না, বা চাচার কাছে খবর দেন, বা এইরকম যে হয়েছে, মানে চাচা তারা বলতো কি না বলতো এটা মা জানতো না। তো ওরা বাবা আনতেন না, মানে আনবেন না, বাবা বিয়ে করবো, বেটা আনবো না, বিয়ে আরেকটা করবেন বাবা। তো মায়ে খানাগাটি করতেন এরকম করে, এরকম 6 মাস যাওয়ার পরে মানে তো আর আনেন না। পরে 6 মাসের খেলা আমার নানাই গে মানে জিদ করে বাবার উপরে মামলা করে দিচ্ছেন। পরে মামলা করার পরে মানে বাবাই মামলা করার পরে মানে আমার আরো মানে দুঃসম্পর্ক কুকু একজন, উনি সবসময় কুবুদ্ধি দিতেন। এবং আবার এই আমার একটা চাচা আছে, আমাদের আপন চাচা না, ওরা সবসময় কুবুদ্ধি দিতেন যে মহিলা আপনার উপরে মামলা করে দিচ্ছে, এবার এই ভিডিও আপনি খাইবা, আপনি যারে বিয়ে করতেছেন এটির বিয়ে করবা। ওরা আমার বাবার জমি টমি মানে করতো, কইরা খাইতো, আর আমাদেরকে দিত, সেটা আমাদের দেশে কই ভাগই দেয় এইরকম। পরে হ্যাঁ, আমার বাবা এরকম কথা শুনে আর আমাদেরকে আনেন না। পরে আমরা ওই নানা বাড়ি থাকি, নানা বাড়ি আমার তখন মামা একজন বিয়ে করছেন। তো আমার মামা তো ভাই একটা হয়েছে, তখন আমরা যখন 6-7 মাস হয়ে গেছে ভাই একটা হয়েছে। আপনার বয়স কত তখন, নাকি তখন আপনি পৃথিবীতে আসেন নাই? আমার বয়স তো তখন প্রায় 5 বছর হয়ে গেছে। আপনি তখন কি নিজের চোখে এগুলো দেখেছেন নাকি হ্যাঁ, এগুলো মায়ের কাছে? তখন আমার একটু ঠাঁড় আছে,
ওকে, আচ্ছা ঠিক আছে। নানা বাড়ি যাওয়ার পরে আমার একটু ঠাঁড় আছে, ওই যে আমি সবকিছু বুঝতে পেতাম, কারণ 5 বছর বয়স তো আমি সবকিছু বুঝতাম। তখন যাওয়ার পরে 6-7 মাস যাওয়ার পরে আমরা ঈদ আয়া হচ্ছে, তখন আমার ঠাঁড় আছে, আমার ঈদ আয়া হচ্ছে, বাবা কিছু দেয় না আমাকে, আমরা খানাকাটি করলাম গিয়ে বাজারে, আমার ভাই, বড় ভাই আর আমার আপু আর আমারে নিয়ে, আর ছোট্ট ভাই আরেকটা আছে এটারে নিয়ে, আর কুলেরটা তো বাড়িতে থাকতো মার কাছে। তো আমরা গিয়ে কান্নাকাটি করছি, আমরা কিছু দাও, বাবা কইতো তোমরা মার সাথে চলে আসো, তোমরা মার কাছে যাও, সবকিছু দাও, তোমার নানাই দিব সবকিছু, তোমার নানাই দিব, তোমার মামাই দেবো। তো আমরা কান্নাকাটি করে চলে গেছিলাম। তারপরে আমরা নানা যাই পাচ্ছে দিচ্ছে আয়না, মানে যে এই যে হকারের দোকান থেকে আয়না যাই পাচ্ছে দিচ্ছে, আমরা ঈদ করছি। ওকে, ঈদের পরে কিছুদিন পরে বাবার মামলা তারিখ হয়ে গেছে, মানে ওই যে কিসের মামলা? ওই যে আমার আম্মাই মামলা করে দিছিলেন, মানে যাতে করে সে আরেকটা বিয়ে না করতে পারে। বিয়ে না করতে পারে। মামলাটা কিসের ছিল? মামলা ওই যে আমার আম্মারে নিয়ে আসেন না, আচ্ছা, নানা বাড়ি খরপোশ দেন না? জি, ওকে, এটা আমি বুঝতাম না এটা কি বাতা মামলা নাকি। ওকে, খরপোশের মামলা। হ্যাঁ, তখন মামলার তারিখে পড়ছে, তখন মা আমার ঘরে সবাই নিয়ে মানে চলে গেলেন এই মামলার তারিখের দিন চলে গেলেন। তো ওই ওই দিন চলে যাওয়ার পরে আমি তখন আমার কিছু জিজ্ঞাসা নাই, ওই কোর্টে উঠাইছে আমাদের সবাইরে, ওঠানোর পরে আমার বড় ভাই আর আমার বড় আপু ওই দুইজন জিজ্ঞেস, কারণ ওনারা দুইজন ভালো বুঝে, বুঝছেন। ওনার বয়স, আমার বয়স প্রায় 12 বছর আসলো, আমার ভাইয়ের বয়স প্রায় 9 বছরের মতো আসলো। ওনারা ভালোই বুঝে, আমার তেমন জিজ্ঞাসা নাই। ওনারা জিজ্ঞাসা তোমার বাপ মারা যে কোর্টে, তোমার কোর্টে আপনিও গেছিলেন? হ্যাঁ, সবাই নিছে। ওকে, আমরা ভাই বোন যা আছে, আমার ছোট ভাইটা লাগায় নিয়ে গেছে মা। তারপরে ওই আমাদের জিজ্ঞাসা করছে আমার মারে যে বাবা কিরকম অত্যাচার করেন। তখন আমার বড় আপু আর বড় ভাইয়ে মার অত্যাচার তো দেখছেন, ওনার বইলা দিচ্ছেন, বুঝছেন। কারণ আমার নানা বইলা দিছে, এর বইলা দাও, না বললে তোমরা আমার বাড়িতেও জায়গা দেবে না, যা সত্য কথা মানে আগে থেকে বলে দিছে যে বলতে হবে। হ্যাঁ, বলতে হবে। তো আমার আপু তারা কি করছে, কারণ অনেক তো যারা এখন যারা খাওয়াইতেছে ওরা তো কথা কইতে হইব। তো আমার আপু কি করছে, কইয়া দিচ্ছে, হ্যাঁ বাবা আমার মারে অনেক অত্যাচার করছেন, রাতের পর রাত দিনের পর দিন কালে অত্যাচার করতেন, এইরকম। তো এই কথা যেন বলে দিছে, তো বাবা এই কোর্টে রাগ করে লেছে। পড়ার পরে রাগ করার পরে জজ সাহেব দেখছে বাবার রাগটা, দেখার পরে ওই বাবারে মানে সাজা দিয়ে দিছে, প্রায় বাবারে সাজা দিয়ে দিছে। তখন 2001 সাল। আচ্ছা, জি। তো বাবারে সাজা দিয়ে দিছে, প্রায় 3 বছরের সাজা দিয়ে দিছে। তো তখন আপনার মা আপনাদেরকে নিয়ে কোথায় থাকে? আপনার নানার বাসায়? নানা বাড়ি। আচ্ছা। তো 3 বছরের সাজা দিয়ে দিছে। তখন তো সাজা দিয়ে দিছে, মানে বাবা তো আঁকটে আলাইছে, বাবারে আর বাইরেতে দেন, মানে জেলে আঁকটে আলাইছে। তখন আমরা নানা বাড়ি তো রয়ে গেলাম, তো নানা বাড়ি আছে। তো কিছুদিন পরে আমরা তো থাকতে বছরখানি হয়ে গেছে। তখন আমরা সবাই দেখতে পারে না, আমরা এতজন, 4টা ভাই 1টা বোন, আমরা 5 জন, আবার মা 6 জন লোক, ওরা কিভাবে খাওয়াইবো। তখন আমার ভাই পড়ালেখা ছাড়া দিয়া আমার মামার সাথে কাজে যাইতো। আচ্ছা। আর মামা ফার্নিচারে কাজ করতেন, এই আমার মামার সাথে হেল্পারি করতেন। এটা কে করতো? আমার মামা। ওকে, ফার্নিচারে কাজ করতেন। ওকে। তো আমার ভাইয়ের বয়স 10 বছর, তো উনি নিয়ে যাইতেন আমার বাইরে, সবসময় নিয়ে যাইতেন হেল্পারির জন্য। ভাই হেল্পারি দিত। তখন কিন্তু আমার ভাইয়ে মেজ কিন্তু মানে এটা এইভাবে টেবিল বলে, টেবিলের উপরে খাট সাইজ করা লাগে, আমার ভাইয়া এটা লাগাল পাইতো না। তারপরে একটা খাট নিচে ফিরি নিচে দিয়ে ঠান দিত, সামনে দিয়ে ঠান দিত। কারণ তারপর আমার ভাই করতো, কারণ আমাদের জন্য করতে হয়তো, কিছু তো করার নেই। হ্যাঁ, কিছু করার নেই, আমাদের জন্য খরাই লাগবে, নাইলে আমরা খাইবো, খার কাছে যাইবো, তখন তো কেউ আমাদের সংসার ঠানবো না। তো আমার সৎ নানি, আমার আপন নানি আবার পাগল, মাথার দোষ। আচ্ছা। আমার সৎ নানি, তো ওরা ওই আমাদেরকে তো কি করতো, আমরা দেশে খই লাকড়ি, যেটা এখানে খড়ি খয়, দারু খয়, আমাদের দেশে খয় লাকড়ি। তো ওগুলার অভাব আমার নানা বাড়ি। জি। তো ওগুলার অভাব হলে কি হবে, ওই যে আমাদের বাপের বাগান আছে, আমাদের আবার বাড়িটা আমাদের নানা বাড়ির কাছাকাছি। তো তখন আমাদের বাবার বাগান আছে, তো ওই বাগানের নিচে যাইতাম, আমরা লাকড়ি তুকাইতাম, কুচতাম, লাকড়ি নিয়ে যেতাম, আমাদের বাপের বাগান তো নিয়ে যেতাম। তো এরকম লাগে, আমরা ওই যে ছাঁচা আছে না, বললাম যে খুবুর দিয়ে দিত আমার বাবারে, তো এরকম আমার খুকুরে দিত প্রথম, কত দেখ তোর ভাইরে জেলে ঢুকে দিচ্ছে, আবার ওই ফুলা ভাই আসছে লাকড়ি টাকড়ি নিত, এই করতো নিয়ে। পরে ওরা আমাদেরকে মানে
দাওয়া দুয়া দিত। হুম। তখন আমরা পরে ভয় পেতাম আর যাইতাম না। পরে লাকড়ি টাকড়ি বাতে এইরকম আবার লাকড়ি গিয়ে খুঁজতাম। আমাদের দেশে আবার আওর আছে, হুম। যেটা সর বলে, এদিকে আছে। তো এদিকে গেলে বন জঙ্গলে গেলে লাকড়ি টাকড়ি মিলতো, তো আমরা নিয়ে যেতাম গিয়ে খুঁজে টুজা। আর কিন্তু আমরা তখন ছোট্ট আছিলাম, তখন যাইতাম ছোট ছোট পোলাপানের সাথে যাইতাম কাছাকাছি। হুম। তো এই এতটি এতটি করে নিয়ে যেতাম, সমস্ত দিনে নিয়ে যেতাম। তখন আমার মারে আবার খাস করাইতাম, আচ্ছা। আমার নানার বাড়ি খাস করতেন, যাতে আমরা খাইতে হইলে খাস করা লাগতো। মানে নাহলে কাজ আমার করে- মামানি আমার খাবার মামানি দিতে হয়। একজন এই আমার মামার সাথে লাইগে যাইতো। হুম। আমার মামারে মানে খুবই বিরক্ত করতো, বলে বাগনা মারি ফালবা না আমার ছেলে সন্তান পালবা, এইটা কইতো। আচ্ছা। তখন মামা কি করতো, এই আর কথাবার্তা কইতো না, মামা কই করতো, নানাই সৎনানির সাথে তেমন কথা কইতো না, সৎনানি যা কইতে থাকেন। তখন আমার মায়ের সব কাজ করতেন, ওদের কাপড় দেওয়া, ওদের বাসার সব কাজ যা আছে সব আছে, থালা বাসন যা আছে সব করতেন। কিন্তু ওরা খাওয়ার শেষে আমাদেরকে খাওয়াইতো। ওদের মানে খাওয়ার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আপনাদেরকে খাবার দিত। আমাদেরকে খাওয়াইতো, কারণ লোকজন বেশি। ওদের ফ্যামিলিতে প্রায় 10 জন, আমরা ওই 6 জন, প্রায় এরকম লোকজন বেশি। তো এই যেরকম বসতেন, তো খাওয়া দাওয়া করাইতেন। তো আমাদের খাওয়াইতো, যাও আছে তাও খাওয়াইতো। হুম। তো এই অনেক দিন আছে, মনে করেন আমরা তো বুঝতাম না, তখন আমার ফেট বসতো না, তখন আমরা কি কইতাম, কানাকাটি করতাম, ভাত আরো দেন আরো দেন। তো মায়ের হয়তো ভাত শেষ, ভাত খাইবা করতে গা, বুঝছেন, হুম। গিয়া খাইয়া দেয়া ঘুমাইতাম। তো ঘুমাইতাম, এইরকম করে ঘুমাইতাম। মানে কোনো বেলা ভাত জুটতো, তো কোনো বেলা জুটতো না। হ্যাঁ, জুটতো না। তখন ওই যে গম আছে না, হুম। আমার নানা গম পাইতেন। জি। আমার নানা মেম্বার আছিলেন তখন। তখন সকালে আমরা রুটি খাওয়াইতেন, ডাল দিয়ে রুটি খাওয়াইতেন। রুটি যে কয়টা খাইতো তা আমরা দেখতাম না, তবে আমাকে মা দুইটা দুইটা করে দিত, কারণ আমরা 6 জন লোক, 6 জনের জন্য 12টা নিত। আলাদা রুমে আমাদের আমরা সবাই মিলে খাইতাম। অনেক সময় আমরা যে কেউ বেশি খাইতাম, মনে করেন মা না খাইও আমাকে খাওয়াইতেন, বা আমার বড় বোনে না খাইও আমাকে খাওয়াইতেন। হুম। আমার মা কান্নাকাটি করতেন, পেটের খিদায় খাইতেন না। তো ওই আমাদের আর নানা আছেন, চাচা, আমার আম্মার চাচা লাগেন, ওই ওনাদের বাসায় গিয়ে প্রায় অনেক গিয়ে আমরা খাইতাম। অনেক সময় ওরা ডাল ভাত খাওয়াইতো। তো ওদের ফুলাফান আমরা মানে কুলে নিতাম, কুলে নিয়ে হাঁটতাম ওদের বাসা। ওদের ওই পাশের রুমের মামানির আমার বাই লাগে, মামা তো বাই লাগে, তো ওদেরকে কুলে লইতাম, বইন আছে, ওদেরকে কুলে লইলে তো আমাদের কিছু খাওয়াইতো। জি। তো আমরা খাইতাম, খাওয়ার আশা কি করতাম, প্রত্যেকদিন আমরা যাইতাম। তো এইরকম করে তো প্রায় আর বাবা কি তখনও জেলে? তখন বাবা জেলে, প্রায় বাবার 3 বছর সাজা, বুঝছেন। তখন আমরা এই আশায় বিস্কুট দিবেন, একটা রুটি দিবেন, আবার একটা কয়টা বিস্কুট দিবেন, মুড়ি দিবেন আমাদেরকে, এরকম দিলে তো আমরা কি করতাম, খুশি হয়ে গিয়া ওই ওদের আমার বাই তারা কুলে লইতাম, মামা তো বাই তারা আছে, ওইটি নিয়ে কুলে লইতাম, কুলে নিয়ে হাঁটতাম। ওনারা কাজ কাম করতেন, তো আমাদের বিস্কুট দিতেন, একটা চকলেট দিতেন। আগে মিনি চকলেট ছিল, এই চকলেটগুলো হাতে দিলে আমরা খুশি করে খুলে লইতাম, মাটিতে রাখতাম না। আচ্ছা। তো এরকম করে করে আমার ভাই কষ্ট করে ওই মামার সাথে কাজ করতো, কাজে যায়। আর আমরা এরকম করে করে নানা বাড়ি প্রায় 2 বছর গেল। আরো 2 বছর যাওয়ার পরে বাবা জেল থেকে বাইরে হয়ে গেল, মানে জামিনে বাইরে গেছেন বাবার 2 বছর পরে। জি। জামিনে বাইরে হয়ে গেলেন। তখন আমাদেরকে শিখিয়ে দিত আমার সৎ নানি, বলে তোরা বাবার গেখো আমাকে বাড়িতে নিয়ে যাও। আমরা কি করতাম, যাইতাম বাবার কাছে, দোকানে যাইতাম, বাজারে যাইতাম, গিয়ে কইতাম আব্বা আমরা বাড়িতে নিয়ে যাও, আব্বা আপনার বাড়িতে নিয়ে যাও। তখন আমার বয়স 6 বছরের মতো। তখন আব্বা কি করতো, আব্বা আরো রাগ হয়ে গেছে। আগে একরকম আসছিল রাগ, পরে আরো পরে আমাকে দেখতে পেতাম না। জেলে তো তোমরা তো কোর্টে তো বললা গিয়া আমি তোমাদের মারধর করছি, এই করছি সেই করছি, আর এখন আমার কাছে চাইছো না, আমি তোমাদের ভাব না, এগুলো বলতো। হ্যাঁ এগুলো বলতো। আমরা যেখানটায় ছিলাম তারপর তবে বাজারে অনেকজনে বুঝাইতো বাবারে, বলে দেখ এত সুন্দর সুন্দর বাচ্চাগুলা এটিরে নষ্ট করে না, এগুলো না, এটি আমার বাচ্চা না, এটির মার বাচ্চা, এরকম হয়ে আমাদের থানায় দিত। এই বাবাই মানতো না। তখন আমরা খান্নাকাটি করে আয়া পড়তাম। তো মার কাছে কইতাম আব্বা এই আমাদের ধাক্কা দিয়েছেন, এ করছেন সে করছেন। তখন মা আমাদেরকে খান্নায় করতো, আবার মাইর ধরে করতেন, তোমরা খেয়ে গেছো, কে গেছে কইয়া দিছে। ওকে। তখন আমরা বলতাম যে নানি তো বলে দিয়েছিলাম আমরা, এর জন্য গেছে।
আচ্ছা তখন তো নানির কথা নানার কাছে কইলে তখন নানি আমার সৎ নানি তো আমার মার সাথে ঝগড়া করতেন, এইরকম ঝগড়া করতেন, এমন ঝগড়া করতেন যাতে আমার নানি ঝগড়া করলে প্রায় সপ্তাহখানি চলে যাইতো, মার সাথে কথা বলতেন না, আবার আমাদেরকে ভালোভাবে খাওয়াইতেন না। তখন মা ওই আমাদেরকে নিয়ে আমাদের ওই যে আমার নানা আরেকজন আছেন ওনার মেয়ে যোগিদা, ওনার বাসায় ওই রুমে থাকতাম। তো ওনার থাকার জায়গা দিতেন, তো থাকতাম গুছা করে থাকতাম মা। তো ওনারাও কিছু কইতো বলে এইরকম করে কতদিন চলবেন, এই করবেন সেই করবেন। তখন মা আমাকে বলে এই করে সেই করে থাকতো আর খাওয়াইতো। আচ্ছা ওই এগুলো কেউ যদি ওরা খাইয়া দেয় কিছু থাকে তো ওরা দিত হয় না, তো মায়া আমাকে রান্না খাওয়াইতেন এইরকম। তখন বাবার কইতে কইতে বাবা নে না আমাকে নে না, তখন বাবা তখন জেল থেকে বের হয়ে আলাদা থাকতেছে? হ্যাঁ আলাদা থাকতেছে। আমাকে বিয়ে শাদী করছে তখন? না না বাবা বিয়ে করেন। ওকে, তারপর তখন মা শুধু এই করে সেই করে থাকবেন, কিন্তু আর বাবার কাছে যাবেন না। বাবা যখন মানে ইচ্ছা করে আর নেবেন না, মা ইচ্ছা করে যাবেন না। মার জিদ হচ্ছে আমার বাবা বলবেন তারপরে যাইবেন। আর বাবা বলছেন মা যদি নিজে নিজে আসে আমার বাড়ি তাহলে আসুক, আমি গিয়ে আনবো না। তো এরকম করে মাও যান না বাবাও নেন না, আমরা কান্নাকাটি করি, আবার আমার বড় ভাই কান্নাকাটি করে। এইরকম কার কত থাকবো, এত অল্প বয়স, পড়ালেখাই করে, মামার সাথে দোকানে গিয়ে খাজাই করে। এরকম করতে করতে আমার আপুরও সহ্য হতো না। ওই যে মামা তো ভাই বোন ওইটিরে খুলে টুলে নিত, গোসল করাইতো, খাবার সবর দিয়ে দিয়ে দিত। এত অল্প বয়সে পড়ালেখা করে আবার করে ওদের খাস কাম করে, ওদের গালি টুনা শুনতে মানে ভালো লাগে না। পড়াশোনাত বসলে আবার ওই যে আমার সৎনানি আছে না, উনি মানে একটু হিংসা করতেন ওই আমার ভাই বোনের দেখলে। আবার আমরা একটু ভালো একটু নানার কাছে গিয়ে 5 টাকা খুঁজলে বা 2 টাকা খুঁজলে আমার নানি রাগ করতেন। তা আগে 2 টাকা দিলে 1 টাকা দিয়ে একটা আইসক্রিম মিলতো, দুধ মালাই, মালাই আইসক্রিম। তখন আমরা নানা 2 টাকা করে দিলেও আমাদের অনেক খুশি হইতাম। তো অনেক সময় দিলে 2 টাকা করে আমার সৎনানি রাগ হয়ে যেতেন, এটি 6 টাকা করে দেন, এ তোর 5 জনের 2 টাকা করে দিলে 10 টাকা জায়গা, আর 10 টাকা হইলে 1 সের চাল মিলবো। এগুলো নিয়ে কথাবার্তা হইতো আর কি? হ্যাঁ এগুলো কথাবার্তা হইতো। বাবা তখন কি করতেছে? দোকান করতেছে? বাবা দোকান করতে আছেন, দোকান করতে আছেন, আর জমি বিক্রি করতে আছেন, আর ওই নিজ বাজার আড্ডা দিতে আছেন, শহরে যাইতে আছেন নিজের মতো। হ্যাঁ নিজের মতো চলতে আছেন, বন্ধু বান্ধব নিয়ে জুয়া খেলতে আছেন, এই বিভিন্ন আড্ডা যাইতে আছেন, মেলা হয়তো, যাত্রা গান হয়তো। বিয়ে করছে তখন? না না বাবা বিয়ে করে নাই, মানে মামলা যে হয়ে গেছে আর বিয়ে করে নাই। আপনার মা কেউ আর নেয় না? আর নেয় না, এইভাবে জমি বেচে মানে মামলা গায়। আপনার ভাই বোন সবাই কি তখন মার সাথে? হ্যাঁ আমার মার সাথে। কাউকেই নিত না উনি? কাউকে নিতেছে না। তখন ওই বাবা মামলা গায় আর জমি বিক্রি করে, মামলা গায়ে জমি বিক্রি করে, আর আড্ডা মারেন, বিভিন্ন শহরে যান, এই যাত্রা গানে যান, বিভিন্ন গানে যান, এরকম ঘুরে ঘুরে বাবা মানে আমাদেরকে খোঁজখবর রাখতে হয় না। আর পরে ঈদ তো বাইলে তো বাবা একদমই খোঁজ রাখতো না, আমরা কান্নাকাটি করতাম ঈদের জামার জন্য, রাখতো না। তবে আমার মামার তোফিকে যা কুলাই তো মামায় দিতেন, মামায় দিতেন। তো আপনার মাকে কি তখন উনি ডিভোর্স দিয়ে দিছে? না না ডিভোর্স আপনার মাও দেন? এই ভেবে মাও দেন না বাবাও দেন, এই ভেবে মামলা চলতে আছে। তারপর তখন তো ওই মামা আমাদেরকে যা পারতেন তা দিতেন। তবে এই বাবা এই সম্পত্তি ব্যস্ত আর এই শহরে ঘুরতেন আর এই বাজারটা দিতেন। আচ্ছা এইরকম করে করে আমার বাবা এই প্রায় 2006 সালে বন্যা হয়েছিল না? জি ওই বন্যার সময় আমাদের খুব অভাব হয়ে পড়ছে, আমার নানার পরিবারে খুব অভাব হয়ে গেছে। আমার মামার কাজ কাম নাই, অথবা ওই মামাই আর সংসার চালাইতে পারতেছেন না। ওই আমার নানারও তোমার আর মেম্বারই নাই, আমার নানাও ফেল মেরে লাইছেন আর মেম্বারই নাই। তখন আমার নানাই আমার মামি কি করবেন, তখন ওদের অভাব হয়ে গেছে। তখন ওই আমার সৎ নানি মামি আমাদের সাথে লাইগা গেলেন, আমরা কেন বিদায় হয় না, আমরা কেন এটা হয় না, আমরা কেন এটা হয় না। তখন আমার প্রায় 8 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা আমার 8 বছর বয়স হয়েছে। তখন 8 বছর বয়স হওয়ার পর আমি তো সবই মোটামুটি বুঝি, মা যে ঝগড়াঝাটি করেন এই কথা সে কথা। তখন 8 বছর বয়স হয়ে গেছে, মানে মা কি করলেন, ওই আমার মামানির সাথে ঝগড়া কইরা ভিন্ন হয়ে গেলেন। ভিন্ন হইয়া ওই যে আমার মার চাচা তো একটা বাংলা ঘর আছে, ওই বাংলা ঘরে আমাদেরকে নিয়ে থাকাশোনা করেন। আচ্ছা তখন এখন আমার ভাই উনি খুবই ছোট্ট, প্রায় 12 বছর বয়স। তো উনি কি করলেন, সংসার চাপ ওনার উপরে পড়ে গেছে। তো তারপরে মামা আমাদেরকে যা পাতেন দিতেন, যে কয়দিন আমরা ছিলাম। আর আমারে দিয়ে দিচ্ছেন, আমাদের পাশের বাড়ি একটা আঙ্কেল আছে, ওই আঙ্কেলের সাথে
নৌকা দিয়ে গ্রামে গ্রামে ব্যবসা করতো, হুম নৌকা দিয়ে। তো আমারে কি দিয়ে দিল ওনার সাথে, উনি আমারে প্রত্যেক দিন 10 টাকা দিতেন। আচ্ছা 10 টাকা দিতেন, 10 টাকা দিলে প্রায় 1 কেজি চাল মিলতো। হুম তখন ওই নাইলে উনি ছাইলে দিয়ে দিতেন আমরা কয়দিন পর পর। আচ্ছা তখন ওনার সাথে আমি নৌকায় যাইতাম, ওই গ্রামে গ্রামে যাইতাম। উনি আমার কি করে নৌকা রাইকা যখন ওই বাড়ি বাড়ি যাইতো হাইটা আমারে রাইকা, তখন ফুলা ভাই না আইসা আমারে খুব ভয় দেখাইতো, তোরে ফালাই দিমু, নৌকা থেকে ফালাই দিমু, নাইলে আমার ঘরে দিয়ে দিয়ে, আমার মজা দিয়ে দিয়ে, এটা দিয়ে দিয়ে, সেটা দিয়ে দিয়ে, নাইলে ফালাই দিমু। আচ্ছা তো আমার বই করতো, কান্নাকাটি করতাম। তখন যাওয়ার পরে তো ওই কান্নাকাটি করতাম, বাসায় আবার আমার কাছে করতাম, আমার ফুলা ভাই বয় দেখে আমরা পানির তলায় মাইরা লাগবে, এই করবো সেই করবো, বুঝছো। তো মায়ের কইতে নাকি তুমি বইয়ের করে যদি থেকে যাও তাহলে আর তো আমরা খায় না খায় মরতে হবো, হুম বুঝছেন। আবার মাও পরের বাড়ি কাজে যাইতো না, কারণ আমার নানা তো আগে অনেক সম্পদওয়ালা ছিলেন। তো এর জন্য ও সম্মানের জন্য আমার নানার মেম্বারে এবং এই সম্মানের জন্য ও পরের বাড়ি কাজে যেত না, যাও নিজের ছাঁচার বাসায় করতেন। আর আমাদের কাছে যাই পারতেন, আনতেন, খাওয়াইতেন, ওরা যায় দিত। হুম তখন আমি কি করতাম, বই ফাইয়া ফাইয়া যাইতাম এই দোকানে। তো আরেকদিন কি করছে, কয়েকটা ফুলা ভাইনে মজা দিয়ে নেবি দেয় আমার নৌকার মধ্যে রাইখা এমন মায়ের মারছে। তখন আমি কান্নাকাটি করেছে, পরে ওই আঙ্কেল আইসা কয়েছে তোমার কে মারছে ওইটা। পরে অনেকে বিচার দিছে, ওদের মা বাবা কাছে বিচার দিচ্ছে ওরা। তারপরে আমাদের বুঝাইয়া আমার মজা টাজা খাওয়াইয়া দিছে বা ইয়ে ওইটা দিছে, বুঝাই দিয়ে দিচ্ছে। তারপরে আমি বাসাতে কান্নাকাটি করছি, মা আমার ফুলা ভাইনে মারছে, এটা এটি করছে। তখন মায়ে যখন তাহলে মায়ের সাথে তার কামনা যাওয়ার ওই একটা দোকানে ঢুকে দিই, মানে চায়ের দোকানে। তখন আমার আঙ্কেলের সাথে দেন নাই। পরে তখন আমি বাড়িতে ঘুরতে আসি, কোনো দোকানে আমার নেয় না, ছোট্ট তো নেয় না আমারে ওই ইয়ে করে। তখন ওই আমার নানাই না করেন, কোন স্যার দোকানে কেন দিবে, এই করবে সেই করবে, কোনো ফুল দেওয়ার দরকার নাই, যা আমিও যা পারি দিব মনে থাক ওই জায়গায়। ওই আমার মা দেয় না আমার কোনো দোকানে চাকরি দিয়ে দিতে পারে না। আর তখন ওই ইয়ে আছে না, আমার আব্বা আছে না, আব্বা এই মামলায় তারিখে এসছে। তখন হ্যাঁ আবার তারিখে এসছে, ওই যে যাবে না বেরিয়েছেন নাকি, আবার তারিখে এসছে। তখন বাবারে তারিখে আসার পরে তখন আমার মা নানি আমার ঘরে শিখিয়ে দিছে, তোর বাবার তারিখে যাইবো, এই করবো, এই দিন তারিখ, মানে বাসার কথা বলে তো সবাই শুনে না। আমার নানা কথা কইতেছে, ওদের কেসের তারিখ তো উকিলে বলছে অমুক দিন রোববারে, এইরকম কথা বলতো। তখন আমার নানি শিখিয়ে দিছে, তোর আব্বারে কাকু আমার ঘরে বাড়িতে নিয়ে যাও, বা আমার আম্মা কইছে তখন 2004 বন্যা। তখন আমার বাইরে আর আমার শিখিয়ে দিছে বলে তোমরা গিয়ে কান্নাকাটি করো, আব্বা আম্মা কইছে বাড়িতে যাইবো, তুমি যদি নিয়ে হয় তাহলে আম্মা কইছে যাইবো। তারপরে আমরা আম্মার সাথে কথা না কই আমরা কি করছি, সোজা বাজারে চলে গেছি, গিয়া বাবার কাছে গেছে, বাবারে গিয়া কান্নাকাটি করতেছে, আব্বা আম্মা কইতেছে আম্মারে নিয়ে যাও ইয়া। তখন আমার আব্বা কি করলেন, যখন আমরা কান্নাকাটি করে আসি, তবে বাজারে আরো কিছু আঙ্কেল আসছিলেন, ওনারাও বলছেন বুঝে, যখন ছেলের মা বলছে নিয়ে যখন তলে নিয়ে আসেন, তখন কি করছে আমার আঙ্কেল একটা নিয়ে আমার বাবা চলে আসে, নিয়ে আসা হঠাৎ চলে আসে। তখন তো আমার মা আমার মামার ঘরে খাস করেন, তো মা আশ্চর্য হয়ে গেছেন। আমার নানি একজনে ডাক দিছেন, তোমার স্বামী আইছে তোমার নেওয়ার জন্য, তুমি বুঝি বলছো যাইবার জন্য। মানে মা তো আশ্চর্য হয়েছে, আমি কে কইছি আমি যাইবার কথা কইছি, আমি কোনো যাওয়া টাওয়ার কথা কই নাই। তো অনেক তারপরে আমার নানি টানি বা আমার মামি অনেকে আছে, ওনারা সবাই বুঝাইছে যাও গা, বুঝছেন, চলে যাও গা, এইখানে আর কত পরের ঘরে ঘরে থাকবা, বুঝছো, এতজন ফুলাফান লইয়া। তখন মায়ে কি করলেন, বুঝা কি করলেন, চলে আইলেন এই দিনও। তখন চলে যাওয়ার পর আমাদের নিজ বাড়িতে চলে আসি। তখন আমার স্কুলে ভর্তি করে দিয়েছেন, ভর্তি করে দেওয়ার পরে ওই আমি স্কুলে যাই, আসা যাওয়া করি। বাবা কিছুদিন বাবার কাছে বাবার কাছে চলে যায়। তখন বাবা ভালোই চলতে আছে। তখন আমি যখন ক্লাস 2-তে উঠি, তখন আমার ভাই আর একটা হয়েছে। তখন আমরা 5 ভাই 1 বোন হয়ে যাই। সর্বপ্রথম ছিলাম 4 বোন, 4 ভাই 1 বোন। তখন আমরা 5 ভাই 1 বোন হয়ে যাই। তখন বাবা কি করলো, ওই কিছুদিন পরে ওই জমি টমি বিক্রি করছেন, তো আমার বাবা আবার ঝগড়া শুরু করছেন। এই ভাইয়া হওয়ার পরে আবার বাবা মানে ঝগড়া শুরু করছেন, এই মানে এই কথা নিয়ে, ওই যে মামলার কথা নিয়ে।
তোমার কারণে আমি এত জমি পেলাম, প্রায় 20 খানি জমি বিক্রি করে লাইলাম এই মামলা গাইয়া। 20 খানি তোমার কারণে আমার এই সম্পদ গেছে, এই তখন মার সাথে এগুলো নিয়ে ঝগড়া হতো? এগুলা নিয়ে ঝগড়া হইতো, তোমার কারণে আমার 20 খানি জমি গেল গা। এই জমি নিয়ে কথাবার্তা হইতো, আবার ঝগড়া হইতো। আচ্ছা। তো এরকম জমি নিয়ে ঝগড়া হইতো। বাবা মারে খুঁটা দিতেন, তোমার কারণে আমার 20 খানি জমি বিক্রি করছি। মায়ে বলতো আমার কি মামলা গাইতে গিয়ে এত টাকা গেছে গা, তুমি যদি সর্বপ্রথম আমার নিয়ে যেতে তাহলে তো এত কিছু হয় নাই। ওনারা মামলা করছে, ইয়ে করছে, তুমি এত জমি বিক্রি করা লাগে, এত জমি বিক্রি হয় না, তুমি জমি বিক্রি করছো, তুমি বাজে আড্ডা দিয়ে বিক্রি করছো, এইরকম মা হয়তো। আর বাবা কইতো না, তোমার মামলার কারণে আমি এতখানি জমি বিক্রি করছি। এইরকম ঝগড়াঝাটি কইরা বাবা কি করলো, আবার আমাদেরকে ফালায় চলে গেল। এই তখন নিজ বাড়িতে ফালায় চলে গেছে। তখন আর মা বলছে আমি আর বাপের বাড়ি যাইব না, আমি এইখানে আমার ফুল। তখন তো আমি প্রায় আমার বয়স 10 বছর হয়ে যায়। তখন তো আমার মা আমার ঘরে নিয়ে প্রায় আমার বাইরে খাজা লাগাই দিলেন, মামার সাথে খাজা দিতেন। তো মামায় যাই পাত্র দিতেন, তো দিয়ে আমাদেরকে প্রত্যেকদিন আমার বাইরে 100 টাকা দিতেন। তো 100 টাকা দিলে আমাদের সংসার চলতো না প্রায়। তখন আমাদের এই ছোট্ট বাইটা একটা হয়ে গেল, ওইটার দুধ আনা লাগে, আবার ইয়ে করা লাগে, ওর আবার নুমিন্ন হয়ে গেছে। এটা একদিন নুমিন্ন হয়ে গেছে, অনেক ডাক্তারের কাছে নেওয়া লাগে, অনেক টাকা লাগে। তখন আমাদের সংসারে একটা টাকাই নেই, আমার বাইরে ডেইলি 100 টাকা আনে। তখন আমার বাইরে দেন ডাক্তারের কাছে নিয়ে যাবে, তখন টাকা নেই। তখন বাবার কাছে বড় ভাই গেছেন, বলে বাইর তো জ্বর উঠে গেছে, আমার নিমিন্ন হয়ে গেছে, ডাক্তারের অন্তর আমার টাকা লাগে। বাবা বলছে ওই আমি কোনো টাকা পয়সা দিব না, মরে গেলে যাক গা, মরলে তোমার মার কারণে মরছে, আমার কারণে মরে নাই, বুঝছো না। আমি ইয়ে করতে পারতাম না, আমি এমনি তোমার মার কারণে 20 খানি জমি বিচ্ছে লাইছি, তোমরা যেভাবে ভালো এভাবে গে বাঁচো, এইভাবে কইতেছেন। বাবা দোকানে থাকতেন, আসেন না বাড়িতে। আর আমার কুকুর বাড়ি খাইতেন, আমার বাড়িতে আসেন না আর। তখন আমরা বাড়িতে থেকে গেলাম। এই বাবা কি করলেন, এই দোকানে থাকতেন। তখন আমার বড় ভাই কষ্ট হইতো সংসার চালাইতে, বড় ভাইয়ের কষ্ট হইতো সংসার চালাইতে। তখন আমি কি করলাম, ওই যে আমি 12টার পরে আসা পাতাম, আমার 12টাতে ছুটি হয়ে যেত। তো 12টার পরে ছুটি হওয়ার পরে মা লাংসে ভাত খাওয়াইয়া আমার দিত এই যে আঙ্কেল একজনের দোকানে। তো আঙ্কেলে আমার এই চার দোকানে গিয়ে কাজ করলাম। কাজ করার পরে আমার এই রাত 8টার দিকে ছুটি দিত, 10 টাকা দিত, এরকম দিত, 10 টাকা 5 টাকা, যেদিন যা মন চায় তা দিত। তো আসতাম 10 টাকা নিয়ে, আবার 5 টাকা যাওয়া দিত, মার কাছে আইনা দিতাম। আচ্ছা, ও ভাই স্কুলে গেলে মা আবার 2 টাকা করে দিত, আমার 2 টাকা, আমার ভাই ছোটরা 2 টাকা। 2 টাকা দিলে আমরা আইসক্রিম খাইতাম, একটা আইসক্রিম 8 আনা ছিল, 1 টাকা দিয়ে 2 টাকা খাওয়া যেত। আচ্ছা, প্রথম যদি 2 টাকা খাইতাম, আবার আসার সময় আরো 2 টাকা খাইতাম, এরকম করতাম। তখন আঙ্কেলে যে 10 টাকা দিতে, এই টাকা দিয়ে আমাদের জোয়া না। পরে আরেকদিন আমাদের একজন বুদ্ধি দিয়ে দিল, ওই তুমি বাদাম বিক্রি করে লাগে যাও। আচ্ছা, তখন মায়ে কি করলো, আমাদেরকে মানে বাদাম বিক্রি করো। আমার আঙ্কেল একজনে এই গ্রামে বাদাম বিক্রি করতো, ও নিয়ে আমাদেরকে বাদাম আইনা দিছে। এই মা টাকা দিছে, 100 টাকা দিছে, 100 টাকা দিয়ে বাদাম আইনা দিত। তখন ওই বাদামগুলো আমি কি করতাম, প্যাকেট করে করে বিক্রি করতাম। ওই 12টার পরে স্কুল থেকে আমার পরে আমি এখানে গিয়ে আবার আমার স্কুলে আমি আবার দাঁড়াইতাম, কারণ যারা ওই যে ক্লাস 3, 4, 5 পড়ে, ওই ওরা টিফিনের সময় খাইতো, তখন আমি বাদাম বিক্রি করতাম। তো বাদাম বিক্রি করলে কি করতাম, আমি 3টা 4টা দিকে বিক্রি করলে প্রায় 20 টাকার মতো লাভ করে লাইতাম। আচ্ছা, মানে আপনি বাদামও বিক্রি করছেন? হ্যাঁ, বাদাম বিক্রি করতাম, তো 20 টাকার মতো লাভ করে লাইতাম। তো ভাইয়া ভাই তো ডেইলি 100 টাকা, আমি পেতাম 20 টাকা। তখন তো 12টা বন্ধ করে 20 টাকা লাভ করে লাইতাম। তো শুক্রবারে বন্ধ থাকলে কি করতাম, সমস্ত দিন গ্রামে গ্রামে বাদাম বিক্রি করতাম। বাদাম বিক্রি করলে প্রায় 50-60 টাকা লাভ করতাম, 50 টাকা লাভ করে লাইতাম আমি। এখন আমার বড় ভাই 100 টাকা, আমি 50 টাকা কোনোদিন লাভ করে যেতাম, 40 টাকা 50 টাকা এইরকম। আচ্ছা, তখন কি করলেন, আমাদের একটু সালান হয়ে গেল, তখন আমার দিয়ে দিলাম। আমাদের দেশ গ্রামে কয় কি, ওই যে সিঙ্গারা এবং রুটি, বন রুটি আছে না, এগুলা লইয়া দিলেন, কেক ওইগুলা নিয়ে দিলেন, বেকারির কাছ থেকে নিয়ে আমার দিলেন। তখন কি করলেন, এইটা 12টার পরে আমি মাথায় নিয়ে গ্রামে গ্রামে প্রায় এখন তখন আমরা 2 ভাই ভালো, মোটামুটি আমাদের মানে যতটুকু কষ্ট হোক, তারপর আমাদের সংসার চলতো, ভালো ভালো চলতো। আপনি কাজ করতেন, আপনার ভাই কি করতো? আমার ভাই পানি সারে খাজা যাইতো, হেল্পারি করতো বাজারে একটা, আমার মামার সাথে। মামা 100 টাকা দিত। তখন কিন্তু এই ফার্নিচারের যে হেল্পারের 50 টাকাই দেয় না, আমার মামা 100 টাকা দিত, যাতে আমরা ভালো চলি। কারণ মামাই পাইতো 200 টাকার মতো, 200-250 টাকা।
তখন মামা 200-250 টাকা পাইতো, আচ্ছা, তো ভাইয়ের 100 টাকা দিয়ে দিত। ওকে, তখন আমিও 50 টাকা 40 টাকা কোনো দিন 30 টাকা এরকম যেদিন যেত ভাই এত লইয়ে যেতাম, বুঝছেন। তখন আমি রুটি রুটি এইগুলো বিক্রি করতাম, রুটি, কেক, বাদাম। পরে আস্তে আস্তে আমি ছানাছুরি বিক্রি করলাম। তখন আস্তে আস্তে মোটামুটি আমরা আরেকজন মানে আমার মায়ের বুদ্ধি করে এই যে গ্রামীণ ব্যাংকে থেকে কিস্তি উঠাইলাম। আচ্ছা, কিস্তি উঠাইলো প্রায় 5,000 টাকা। তখন 5,000 টাকা উঠে আমার মায়ে কি করলো, ওই যে যা ছানা বাদাম আছে বেশি বেশি করে নিয়ে এসে, তখন বেশি বেশি করে নিয়ে এসে নেওয়ার পরে কি করবো, মানে আমার ভাই আর একটা আমার ছোট্ট আছে, ওইটা আমার বেশ কিছুদিন ছোট, মানে 1.5 বছরের ছোট, 1.5 বছর পরে হয়ে গেছে। আচ্ছা, প্রায় ওইটার বয়স ওই 8 বছর মতো। ওইটাই কিগুলো ওটারে নিয়ে দিয়ে দিত দোকানে, আমাদের স্কুলের কাছে বসে দোকান একটা দিয়ে। তো ওই প্যাকেট করে করে ছোট্ট ছোট 1 টাকার করে দিয়ে দিত, 1 টাকা 2 টাকার প্যাকেট করে। আচ্ছা, তো ওইটাই স্কুলে বসে বসে বিক্রি করতো, আর আমি গ্রামে গ্রামে বিক্রি করতাম। তখন মোটামুটি আমাদের ভালোই সংসার চলতো। আবার স্কুলের পাশে আমার বাবার জায়গা সব। আচ্ছা, আচ্ছা, তখন এই স্কুলের পাশে আমরা দোকান দিয়ে দিছি। আচ্ছা, আমার মা পরের বছর 2007 সালে, আচ্ছা, 2007 সালে আমার মা কিস্তি উঠেছে আরেকবার, উঠে 10,000 টাকা দিছে তখন ব্যাংকে। আমরা ভালো কিস্তি চালাইছি, 10,000 টাকা দিছে। আচ্ছা, তখন এই 10,000 টাকা দিয়ে কি গেলো, ওই আমাদের যেটাকে নেড়া, এই নেড়া চেরা নিয়ে আমরা এনার দোকান বানাইছি। আচ্ছা, নেড়া চেরা দিয়ে বাঁশ কাইটা নিজের বাগানে বাগাস আছে কাইটা আমরা দোকান বানাইছি। আচ্ছা, তখন এই দোকানে আমার মা বসতো, আমার ভাই বসতো, স্কুলেও যাইতো, মা বসতো, স্কুলেও যাইতো আমার ভাই। তখন আমাদের দোকানটা মোটামুটি ভালো, একটু মোটামুটি ভালো হয়ে গেছে। ওকে, প্রায় আমরা 30-40 হাজার টাকার চালান হয়ে গেছে ওকে, প্রায় বছর কানি করার পরার পরে। তখন কি করলাম, আমার আমার মা মুক্তিযোদ্ধার জায়গা পাইছে, আমার নানা মুক্তিযোদ্ধার জায়গা পাইছে, আমার মারে দিয়ে দিছে এই জায়গা বাজারে। আচ্ছা, তখন আমরা বাজারে এখন যখন জায়গা পাইছে তখন বাজারে দোকান দিব, মানে সরকারের দোকান বানাইয়া দিছে, মহিলা মার্কেট বানাইয়া প্রায় 5টা পরিবারের দিছে 5টা দোকান। তখন যখন ওই জায়গাটা আমরা পাইলাম, তখন সবাই মনে করছে আমরা অনেক সুখী হয়ে গেছি, আমরা বাপে পালাই গেছে তো কি হয়েছে, আমরা অনেক সুখী হয়ে গেছি, অনেক ভালো আছি, সুখী আছি। তো আল্লাহ ভালোই করছে, আমরা অনেক সুখী করছে, আমরা অনেক ভালো হয়ে গেছে। হয়তো আমরা পড়ালেখার দিকে কিছু করতে পারলাম না, এইটাই। তখন আমরা বাজারে দোকান দিয়ে দিলাম। তখন আমি ক্লাস 3-তে পড়ি, এই স্কুলে যাইতাম যে বাদামি বিক্রি করতাম। তখন আমি ক্লাস 3-তে পড়ি। তো ম্যাডাম আমাদেরকে যে মাঝে মধ্যে আমরা অ্যাবসেন্ট করতাম, তখন আমরা স্যার ম্যাডাম কিছু বলতেন না, বলতেন তোমরা আইসো, আমাদের সংসারে সবকিছু জানেন ম্যাডাম স্যারে, তোমরা আইসো, তোমরা মিস করো না, তোমরা আইসো। তো আমরা মিস করলেও তারপরে যাইতাম, আমাদেরকে কোনো মায়েরদের করতেন না, স্যারে ম্যাডামে আমাদেরকে মায়া করতেন। তখন আমরা স্কুলে যাইতাম। তো তখন বাজারটা যখন বহু দূরে পড়ে গেছে, তখন আর স্কুলে এইরকম করতে প্রায় বছর খানি হয়ে গেল। পরে আমার পরীক্ষা দেওয়ার পরে আমি ক্লাস 4 উঠে যাই। ওই ক্লাস 4-এ আমি প্রায় 9 মায়া পরীক্ষা আছে না, তখন এই পরীক্ষাটা দিয়ে দিলাম। তখন আর আসতে পারলাম না স্কুলে, এই বাজার থেকে আসা যাওয়া কষ্ট হয়ে যায়। তখন নিশেরা মরে গেছে, মানে ব্যবসার দিকে আমাদের ধুন গেড়ে গেছে বেশি, দোকানটা নাইলে চালাইতে পারে না, স্কুলে আইলে তো ভাই একা চালাইতে পারে না। তখন কি করলাম, ওই স্কুলটা ছাড়া দিলাম। তখন আমরা এই দোকান নিয়ে ব্যস্ত আছিলাম। তখন যখন আমরা দোকান নিয়ে ভালো চলতে আসছি, তখন বাবা দেখতে আসে বা শুনতে আসে আমরা ভালো চলতে আছি বা ভালো হয়ে গেছি, বাবার থেকে আলাদা তখন। হ্যাঁ, তখন আমরা আর বাবার কাছে আমরা যাই না, বাবা আমাদের খোঁজ নেন না, আমরাও বাবার খোঁজ নেই না, এইরকম মানে একটা অবস্থা হয়েছে। আমরা তো ভালো চলতে আছি, আর বাবারে গিয়ে বিরক্ত করে লাভ কি? তখন আমরা বাবারে করতাম না। তখন বাবাই কি করলেন, তখন আবার আমার মনের মধ্যে আর একটা আশা জায়গা যায়, ওই যে আমি দোকানে বসে টিভি গান টান দেখতাম ডিস্ক লাইনে, ওই যে ফুলাফানে গান গাইতো, ওই এগুলা দেখতাম। ওই যে দেখার পরে আমার শখ জায়গা যাইতো, আমি যদি এরকম গান শিখতে পারতাম, আমার খুব শখে যায়, আমি যদি গান গাইতে পারতাম, এগুলা যাইতে পারতাম। তো আমার দোকানে যারা আসতো এরার সাথে কথা কইতাম, বড় ভাইয়ের সামনে কথা কইতাম না, আবার মার সামনে কথা কইতাম না, বলে এরকম কিলে আমি কি গাইতে পারবো? তো অনেকে কথা গাইতে পারবে, তুই বড় গাইতে পারবে, তুই বড় গাইতে পারবে। তখন আমার বাবা একটা আন্দোলন সৃষ্টি করলেন, এই যে আমার বাবা আমরা ভালো চলতেছি এটা দেখতে পারে না, এটা না আমার মারে বলে যা বলবো আমি এখন লজ্জার বিষয় না, কারণ
আমাদের জীবনে যা হয়ে গেছে আমি তা বলবো, এটা লজ্জার বিষয় নয়। আমার মারে বিভিন্ন কথা বলতেন, তুমি বাজারে দোকানদারি করো, তুমি কোন বেটার সাথে সম্পর্ক এটা আমি জানি, এগুলো বলতো আপনার বাবা? আমার বাবাই আমার মারে বিরক্ত করতেন, তুমি কোন বেটার সাথে সম্পর্ক এটা আমি জানি ভালো করি, তুমি এর জন্য বাজারে আড্ডা মারতে আসো, এর জন্য বাজারে দোকান দিতে আসো, এটা কি দিছে সরকারি মহিলা দোকানদারি করে লাগে, এটা তো তোমরা, এটা তোমার মানে বিভিন্ন আচরণ করতেন আমার বাবা। মা যখন বাড়িতে যাইতেন তখন আমরা দোকানে থাকতাম, আমরা মানে তখন জানতাম না, ওই বাবা কয়দিন বাড়িতে মারাইয়া গালাগালি করছেন, তুমি কেন মহিলাকে বাজারে গিয়ে ব্যবসা করা লাগে, হ্যাঁ এখানে আমার বাড়ির কাছে দোকানদারি করছো, কিছু কই নাই যে আমার নিজের বাড়ির কাছে আছো, এখন তুমি এত বড় বাজারে গিয়ে ব্যবসা করতে আসো, দোকানদারি করতে আসো, তুমি কোন বেটার সাথে সম্পর্ক আছো এটা আমার জানা আছে, সেই আছে। তখন এইরকম করে করে বাবাই কিছুদিন কথা কয়েছে, পরে একটা লোক আসতো, আমাদের মামা মামা ডাকতাম, ওই লোকটা আসতো, তো ওই এলাকার নেতা, তো ওই লোকটা আসতো বেশি আমাদের দোকানে, তো আমার বোন বলে ডাকতো বা আমরা মামা মামা বলে ডাকতাম। তখন আমার বাবা ওনার নামে শুরু করলো, ও নিয়ে আমার মার সাথে সম্পর্ক। তখন আমার মারে এটা খুঁয়ে আমার মারে বিরক্ত করতেন। তখন আমি কি করলাম, ওই মামা একদিন আমারে বললো, আমি আজকে তো যাইমু, ওই যাইবা নাকি ডাকা, এই শিল্পী ওগুলা দেখতে পারবা। আমি কি করছি, এই আমার ভাই এগুলা আশা তো আমার আছে দেখতাম, আমি কি করে না কই, আমাদের কেসে আসছিল 7,000 টাকা আগে, এটা চুরি করছেন? হ্যাঁ 9 সালে। তখন আমি এই 7,000 টাকা নিয়ে এই মামার সাথে আমি চলে আসি ঢাকায়, আমি ঢাকা দেখবো। তো উনি চলে আসেন, তখন তো আমার মোবাইল নাই, আমার কিছু নাই, তখন আমার কেউ খুঁজে পায় না। তখন আমার বাবা তো এমনি এটাই করতেছে, আমার মার সাথে ঝগড়াঝাটি করতেছে ওই বেটার লোকের সম্পর্ক। তখন আমার মারে আমার বাবা কইতাছে এই ঝগড়াঝাটি করে এই আমারে নাকি এই বেটা নিয়ে বিক্রি করে লেছে, এইটা এই নেতা এটা গন্ডা বান্ডা এটা বিক্রি করে লেছে। তখন আমার ভাই কি করলেন, আমার বড় ভাই আমার খুঁজতে পায় না 1 সপ্তাহ পরে পায় না। তখন মায়ে কি করলেন, ওই আমার ভাই না বাবার কথার উপরে আমার মায়ে কি করলেন, একটা ভুল করে বসলেন। আমার বাবা যারে নিয়ে বদনাম গাইছেন, আমার মা তখনই ওই বাবার কথার উপরে মা আমার ভাই বান্ধব সবাই ফালাইয়া মা চলে যান ওনার সাথে, হয় এই লোকটার সাথে চলে যান। এই লোকটার সাথে যখন বদনাম হয়েছে এই লোকটার সাথে চলে যায়। তখন আমার ভাই আমার খুঁজতে আমার ভাইও নিখোঁজ হয়ে গেল, আমারও পায় না, আমার ভাইয়া নিখোঁজ হয়ে গেল। তখন আমি তখন ঢাকাতে, হ্যাঁ আমি তখন ওনার সাথে ঢাকা। আচ্ছা, তো আমার বড় ভাইটা নিখোঁজ হয়ে গেল, তো আমারও পাইতেছে না, কেউ পাইতেছে না, আমার উনিও খোঁজ খবর দেয় না, উনিও আমার টাকাটা পরে বুক করে নিল, আমার কাজে দোকানে লাগাই দিল, জুতার দোকানে আমার 1,000 টাকা বেতনে লাগাই দিল। পরে আমাদের গ্রামের একটা লোক আসছে, আইসা আমার ওই রুমে দেখছে। কোন রুমে দেখছে? ওই আঙ্কেলের কাছে আমারে দেখছে। কোন আঙ্কেল? যে আঙ্কেল আমারে নিয়ে এসেছিল। তো আইসা বলতেছে, তুই কেন, তোর মা বাপ সবাই তো তোর ভাই বোন তো তোর খুঁজতে পায় না, আবার তোর খুঁজতে তোর ভাই একটাই নাই। তখন তো আমি বললাম, তাহলে একটা ইয়ে করেন, আমার তো ফোন নাম্বার নাই, তাহলে তোমার তো কেন ফোন নাম্বার নাই, আমি গেলে ফোন দিব না, বুঝছেন। তখন আমার অনেক বাড়িতে গেছে, গিয়ে ফোন দিচ্ছে, বলো ওই জায়গায় তো তোমার ছেলেরা দেখে আছে। তখন কি করলো, সবাই ফোন টোন দিছে, পরে আমিও কান্নাকাটা করছি, আমার ইয়ে করছে, আমার বোনে কান্নাকাটি করছে, আমার বোনে কান্নাকাটি করে করছে আমার বড় বোন। তখন মা যখন এই কাজ করছে, আমার বোনটি আমার বাইরে সবাই বাইর করে দিয়ে দিচ্ছে আবার নানা বাড়ি। তো আমার বোনটা নানা বাড়ি গেছে গা মামার কাছে, গিয়ে খানাকাটি করতেছে এরকম। তখন আমার বোনে খানাকাটি করার পরে আমিও কি করছি, ওই জায়গাতে চলে গেছি, ওই জায়গাতে আমার মামার ঠিকানা দিচ্ছে, মামা নিয়ে গেছে আমারে। পরে নিয়ে দেওয়ার পরে আমার বাড়িতে না ইয়ে করে খাজা লাগাই দিলেন। তখন আমিও ফার্নিচারে হেল্পারিতে লেগে গেছি, ফার্নিচারে হেল্পারি করতাম, আমার 80 টাকা দিত। তখন আমি না আমার নানার কাছে দিতাম, তখন ওনারা আমাদেরকে দেখতেন। বয়স কত আপনার তখন? আমার তখন তো প্রায় 13 বছর বয়স আছিল। লেখাপড়া বন্ধ হয়ে গেছে? হ্যাঁ লেখাপড়াই বন্ধ, লেখাপড়া তো অনেক বন্ধ। মা আরেকজনের সাথে, বাবা কি তখন বিয়ে করছে না? না, বাবা বিয়ে করে নাই, ওই যে মামলার বিষয় যে আর বিয়ে করে নাই। তখন আপনার বাবা একটা মামলা দিল না আপনার মায়ের এগেইনস্টে, আপনার মা তো আর একটা বিয়ে করে ফেললো। হ্যাঁ তখন বাবা দিল না, আর মামলা দেয় নাই, যা এবার তো হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ তারপর তখন আমার ভাই বোন যেটি আছে এটি আমার ভাই তো একটা নিখোঁজ হয়ে গেল, বুঝছেন। তখন আমার ভাই আছিল 3 ভাই আর 1 বোন আমার কাছে, বুঝছেন। তখন আমি ওইটি নানা বাড়ি থাকলাম কিছুদিন, থাকার পরে বছর খানিক থাকার পরে নানারা আবার মামার নানিরা মানে আমাকে দেখতে পারেন না,
হুম এইরকম অবস্থা। তখন মানে আমার উপরে একটা সংসার, পরে আমার ভাই আর একটা ছোট আছে আমার, ওরই আইসক্রিম বিক্রি করার লাগিয়ে দিলাম। হুম ও আইসক্রিম বিক্রি করতো, প্রায় 100 টাকা পাইতো, আমিও আইসক্রিম বিক্রি করতাম, মিস্ত্রি আমরা যাইতাম না, আইসক্রিম বিক্রি করে লাগলাম, প্রায় 100 টাকা পাইতাম। তো এরকম আমার বোন লইয়া আমরা সংসার চালাইতে পারতাম, চলতে পারতাম, হুম আমরা চলতাম এরকম চলে। তখন কি করলাম, ওই ঠান্ডা ঠান্ডা পড়ে গেলে, বৃষ্টি আসলে আবার আইসক্রিম বিক্রি হয় না। হুম তখন আমি চলে গেলাম কাজে, ফার্নিচারের কাছে। আবার একটা মামার সাথে আমি চলে গেছি, মানে আমাদের বাড়ি থেকে ওই প্রায় 25 কিলো দূর, এতটুকু দূরে আমি চলে গেছি কাজে, থাইকা খাইয়া কাজ করবো। হুম আমার মাসে 1500 টাকা দিব, 1500 টাকা দিব প্রত্যেক মাসে। তখন আমি কাজে চলে গেছি। হুম তখন অনেকে আমার আদর করতো, কারণ মাও নাই, বাপও থাইকা নাই, এরকম আমাদেরকে আদর করতো। তো খাওয়াইতো, অনেকে আমার 10 টাকা 5 টাকা দিলে আমি রাখতাম। রেগে রেগে কি করলাম, আমার প্রায় মেসের কামে অনেকদিন চলে গেল। তখন আমি 3,000 টাকার মতো বেতন পাইতাম, হুম 3,000 টাকার মতো স্যালারি পাইতাম। তখন আমার বইনে আমাদেরকে নিয়ে সংসারটা চালাইতো। আমার বড় বোনটা বুঝে গেছে আমাদেরকে নিয়ে যে চলতে হইব, আমাদেরকে মানুষ করতে হইব। আমার বোন লাস্টে আমার বড় বোনের উপরে সব দায়িত্ব চলে যায়। তখন আমিও চিন্তা করলাম, আমিও সবাই ভুলে গেলাম। তখন আমিও চিন্তা করলাম আমার বড় বোনটারে আমি বিয়ে দিব। প্রায় অনেক বড় ভাই আছে সিনিয়র লোক, ওনারা খাস করতো, ওনারা বুঝাইতো বোনটারে বিয়ে দিয়ে তোমরা আদায় হয়ে যাবা, তোমরা অনেক সুখী হইবা, আল্লাহ তোমরা সুখী করবো, এটা করতো আর কি, সবাই বুঝাইতো, বুঝছো, তোমরা কষ্ট মষ্ট করে বোনটা বিয়ে দাও। হুম তো কি করলাম, এরকম করে তো আমারও মাথার মধ্যে পড়ছে কি করে, আমিও আর কিছু করবো না, দুষ্টামি করবো না। আমি সবসময়, আমি 1 টাকা খরচ করে আমি সবসময় টাকাটা জোগাড় আমার বোনের হাতে দিব। তো এরকম ঘুরে ঘুরে আমার বোনের হাতে আমরা দিতাম। তো এই বোনের হাতে দিয়ে 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 কি করলাম, তখন আমরা ভালো চলতেছি আমার বোনটা লইয়া। হুম আমার বাবাই তো তারপরে খোঁজখবর নেয় না, বাবাই ইয়ে করে না, বিয়ে করে না, কারণ তখন আস্তে আস্তে বাবার সম্পত্তি সব বিচ্ছালাইছেন। আচ্ছা প্রায় 36 কা জমিন আসলো, 36 কা বিক্রি হয়ে গেছেন, আচ্ছা আচ্ছা বুঝছেন। তখন বাবাই আমাদের কুচ করলো না, কারণ বাবার ইতিহাস হচ্ছে, বাবার কত রাগ হয়েছে আমরার কারণে এত সম্পদ বিক্রি করেছে আজকে বেটা পথের বিকারে, হুম এটার কারণে। মানে উনি খুবই ইয়ে হয়ে গেছেন, আমাদের খোঁজ খবর নেই, এত নিষ্ঠ হয়েছেন, আমাদের খোঁজ খবর না। হুম তখন আমার বোন ডেলে আমরা সংসারটা চালাই, সংসার চলে। তখন ওই আমার মা যেখানে গেছিল ওই জায়গায় আর একটা বাই হয়ে যায়, আচ্ছা এই একটা বাই হয়ে যায়, প্রায় 2 বছর পরে বাই হয়ে যায়। তখন 12 সাল হুম আমার মা, তখন আমার মা এই বাড়িটারে নিয়ে অনেক অনেক ওই লোকটা আমার মারে মানে অত্যাচার করে, অনেক মায় কান্নাকাটি করতেছে, আবার আই চলে ওই জায়গা থেকে। তখন মা তখন আসলে আপনাদের সাথে আপনার মায়ের সম্পর্ক ছিল, মানে আপনার ভাই বোনরা যোগাযোগ করতেন? আমার মা মানে আমাদের খোঁজখবর রাখতেন, কিরকম আছে না আছে। আমার খালা একটা বাসায় আসতেন, হুম আইসা আমার, কিন্তু আমি দেখতাম না, আচ্ছা আমি আচ্ছা যাইতাম না, আচ্ছা আমি একদম যাইতাম না, আমার এতটা কষ্ট লাগতো, আমি যাইতাম না আমার কাছে। আচ্ছা। এমনি আমার বড় বোন যাইতো ওই যে ছোট ভাইটারে নিয়ে, হুম যে ভাই একটা ছিল আমার মায়ের 2 বছর রাইখে চলে গেছিলেন, হুম এই ভাইটারে নিয়ে দেখাশোনা করতেন, মা আসতেন যাইতেন আবার, আচ্ছা এইরকম আর কি। তখন মা কান্নাকাটি করতেন, মা চলে আইবেন আবার, হুম ওই জায়গায় শান্তি নাই, এই নাই সেই নাই, উনি অনেক ভুল স্বীকার করতে আছেন। তখন উনি আর আমি তো বললাম আমি পারবো না, কারণ এখন উনি যদি আসেন তাহলে আমরাও বার থেকে বাইরে হইব। হুম তখন নানারও যখন জায়গা দিব না, তো এইবার থেকে আমরাও বাইরে হইব, হুম ওনার আসার দরকার নেই, ওনার বাপে যখন না করেন তাহলে ওনার আসা দরকার। পরে উনি কি করলেন, আমার আম্মা চলে গেলেন ওনার নানা বাড়ি, আমার আম্মার নানা বাড়ি শহরে, আচ্ছা তাহলে শহরে চলে গেলেন। শহরে চলে যাওয়ার পরে ওনার বাসায় মানে 1-2-3 মাস থাকছেন, তারপরে ওনারা মানে অনেক বাজা আলাপ আলোচনা করতেছে, হুম উনি কি করবেন। পরে ওনার খালাতো বোনির বাসায় কাজ করা শুরু করলেন, আচ্ছা বুঝছেন, ওই আমার ভাইটারে লিয়ে কাজ করা শুরু করলেন। তো ওই জায়গায় ওনার জীবনযাপন করছেন। তখন আমি খোঁজখবর রাখি না, কারণ আমার একটা ধারণা আমি আমার বোনকে বিয়ে দিয়ে দেবো। আচ্ছা তখন আমার ধারণা আছে আমার বোনকে যতই কষ্ট করে আমি বিয়ে দিব। তখন আমি কি করলাম, আপনার বোন আপনার বড়? হ্যাঁ আমার বড়। হুম তখন আমার বোনের বয়স প্রায় 20 বছর হয়ে গেছে, হুম 20-22 বছর 21 বছর হয়ে গেছে। তখন আমার ধারণা আছে আমার বোনকে আমি বিয়ে দিয়ে দিব। তখন আবার বিয়ে দিতে হলে এত টাকা পাইমু কই। হুম তখন হঠাৎ আমার ভাই বিয়ে দিব কি, আমার ভাই একটা ওই যে মায়ের 2 বছর রেখে গেছিল, এই ভাইটার এই শরীরে ফানি আয়া পড়ছে, আচ্ছা কি জানি রোগ হয়ে গেছিল ওর
পানি শরীরের মধ্যে পানি হয়ে গেছে, গাল টাল ফুলে গেছে, কান ফুলে গেছে, হাত ফুলে গেছে। ওনা তো কান্নাকাটি করতেছে আমার বোনে। তখন আমি কি করব, আমি মিস্ত্রি, আমি ফার্নিচারের কাজ করলে আমার বাইর ডাক্তারের টাকা হয় না। যে কয়দিন নানায় দিছেন যে কয়টা ইঞ্জেকশনের টাকা দিলে দিছেন, নাইলে নাই। তখন ওনারা না দেওয়ার পরে আমি ঋণ হয়ে গেলাম। ঋণ হয়ে গেলে প্রায় আমি 4,000 টাকা ঋণ হয়ে গেছি। আমার বোন ঋণ হয়ে গেছে, এই আমার মামানি, পাশের বাড়ির মামানি ওনার কাছ থেকে আনছে, এই কুকুরের কাছ থেকে আনছে, মানে এইরকম আমাদের আপন কুকুর না, এই কুকুর ডাকে, ওনার কাছ থেকে টাকা আনছে, 4,000 টাকা ঋণ নিয়ে গেছে। তখন আমি স্যালারি পাই মাত্র 3,000 টাকা। তখন আমি খাইমুখী ভাবে, এই জগরমুখী ভাবে, এই ডাক্তারি সালাইমুখী ভাবে। তখন এই আল্লাহর কি কুদরত হচ্ছে, আমার বড় ভাইটা ফোন দিচ্ছে। আচ্ছা। তখন আমার বড় ভাইরে কান্নাকাটি করে গেছে, এরকম সমস্যা হয়ে গেছে, আমার ভাই তো একটা খুব অবস্থা খারাপ। তখন বড় ভাই কইছে আচ্ছা ঠিক আছে, ওই শ্রীলঙ্কার দিকে ফোন দিছে আমার বড় ভাই। শ্রীলঙ্কা? হ্যাঁ, শ্রীলঙ্কা। ওখানে কি করে উনি? ওই জায়গায় চলে গেছে, ওই যা আচ্ছা। ওই বাইরে উঠে চলে গেছিল বেনাফুলিয়া। হুম তখন শ্রীলঙ্কা থেকে ফোন দিছে আমার ভাইয়ে, বলে যাও তোমরা ডাক্তারের কাছে নিয়ে যাও, যা টাকা লাগে আমি দিব। হুম তখন আমার ভাই কি করলো, টাকা পয়সা দিছে, আমরা রাখি বলে মেডিকেল আছে, ওই মেডিকেলে গিয়ে ভর্তি হচ্ছি। এই মেডিকেলে ভর্তি হওয়ার পরে মা আছে না, মা দেখতে আইতে চাইছিল, তবে আমার বড় বোন আছে না, এই গুসার জ্বালা কয়েছে তুমি দেখতে আইও না, তুমি যদি দেখতে আও তো এখানে অনেক লোক আছে আমাদের গ্রামের, ওনারা কইবে এসে তুমি আমাদের সাথে যোগাযোগ আছো, বাপারা লাগা যাইব নানার লগে, বুঝছেন। তখন মা আর আসে নাই। তখন বড় ভাই কি করলো না, এরকম টাকা 10,000 করে প্রায় 50,000 টাকা দিছে, বুঝছেন। 50,000 টাকা দেওয়ার পরে তখন আমার ভাই আমার সাথে কথা কইতে চাইছিল, তো আমার সাথে কথা কইছে। তখন আমার ভাই কইছে সমর তুমি একটা মোবাইল লয়ে এলাও, তুমি একটা মোবাইল ভাই তোমার কাছে ফোন দেবো না। তখন আমার যে খোঁজখবর নিত, এটা বড় ভাই শুনে লাইছে। তখন রাগ করে ওই যে আমার সৎনানি কইয়া লাইছে। তো বড় ভাই রাগ করে আর আমাদের ফোন, আপনার বড় ভাই চাইতো যে আপনার মার সাথে যোগাযোগ না থাকুক। বড় ভাই এই রাগ করে আর বাদে আর ফোন দেয় নাই, পরে ফোন দেয় নাই। পরে বড় ভাইয়ের নাম্বারে ফোন দিলে আর ফোন ঢুকে না। পরে কি করলাম, ওই যে মা তো ওই জায়গায় ইয়ে করতো, তখন যে আল্লাহ রহমত করছে আমার ভাইটা অসুস্থ হয়েছে, আমরা আবার বাড়িতে এসেছি। তখন ওই যে আমি 4,000 টাকা ঋণ হয়ে গেছিলাম, যে 4,000 টাকা ঋণ হওয়ার পরে আমি একজন লোকের কাছে কাজে যাইমো, তো এই লোকটার কাছ থেকে আমি টাকা অগ্রিম আনছি, আমি আপনার কাছে কাজে আইমো, আপনি যদি আমার এই ঋণটা মাইরা দেন। আমি খুবই আমি কথা শুনতে আছে, আপনি ইয়ে করেন। তো কি করলো, ওই লোকে টাকা দিয়ে দিল আমারে। তখন ওই লোকে টাকা দিয়ে দিল, তখন ওই ঋণগুলো আমার আপু দিয়ে দিল। তখন আমি গেছি কাজে, তখন আর উনি টাকা দেয় না, আগে এই টাকা তুমি ধার পুজো দাও, তারপরে টাকা দিন। উনি টাকা দেয় না, আবার আমার বাইরে ওষুধ টষুধ আনা লাগে, বড় ভাই যোগাযোগ বন্ধ করে লাইলেন। তখন আমার আপা কান্নাকাটি করতে আছে, এদিকে নানা তারাও কিছু দেন না, এটা করতেছে। আর আমার ভাই যেটা আছিল, এটা আর 100 টাকা 150 টাকা লাভ করে, বা কোনোদিন যায় না, কাজে যায় না, মানে ওর যেমন অলসতা করছে, বা ওরও আশায় গেছে মিস্ত্রির কাছে যাইবো, ওই ফার্নিচারের কাজ শিখবো, এইটা গেছে, একদিন যায় 2 দিন যায় না, এই আমার আপা কান্নাকাটি করতো। তখন আমি কি করলাম, আচ্ছা ঠিক আছে আপনার দাঁড়টা আমি পুজো দিই। আর আবার করলাম কষ্ট মাস চলো। তখন আপা এই কষ্ট মাস করে চলছে, এই টাকা দিয়ে আমার ভাই যার লাভবান হয়েছে, এই টাকা দিয়ে চলছে। আর মায়ের কিছু হেল্প করছেন, মায়ে কিছু দিচ্ছেন আমাকে, ওই জায়গায় কাজ করে দিচ্ছেন। তখন আমাদের সংসার চলছে। তখন আমি কি করলাম, এই ওনার দাঁড়টা শেষ হওয়ার পরে আমি চলে আসি কাজে, এই কাজ সাইডে চলে আসি। কাজ সাইডে কি করলাম, আমাদের এলাকায় আছে পাথর উঠায়, কোম্পানিগঞ্জে পাথর উঠায়, এই পাথর উঠানিতে আমি চলে গেছি। তো সবাই বলে তুমি এত ছোট লোক, তোমার আমার নেয় না, আমার কাজে রাখে না। পাথর উঠায় পরে একজন বড় ভাই আমাদের দেশে, ওনার নানা বাড়ি, তো উনি আমি বড় ভাই হিসেবে ডাকছি, কই ভাই আমার তো এরকম সমস্যা, কান্নাটি করে করছি এরকম সমস্যা। তো উনি আমার আদর করে খুব রাইকা দিচ্ছে, আচ্ছা ঠিক আছে তুই বাইরে কাজ করবে। তো উনি যাই হোক আমার কম কম দিত, আমি না রাখতাম, আমি বড় স্টেক আছে, স্টেকের মধ্যে না রাখতাম, কম দিত, খুবই অল্প অল্প দিত, আমি না রাখতাম, মাথায় নিয়ে রাখতাম। তো তখন আমার উনি তখন কালে আমি আমার 400 টাকার হাজিরা দিত, 400 টাকা হাজিরা দিত। তখন আমি 100 টাকা খাইতাম, 300 টাকা রাখতাম, ভাত খাইতাম 100 টাকা দিত আমার 3 বেলায়, তো 300 টাকা রাখতাম। এইরকম করে আমি টাকা
আমার বোনের কাছে পাঠাইতাম। তখন আমাদের বাড়িতে সংসার চলছে ভালো, আমার বোনের টাকা প্রায় 30-40 হাজার টাকা জমাই লাইছে, আচ্ছা এইরকম করে 30-40 হাজার টাকা জমাই লাইছে। তখন আমি বাড়িতে এসেছি, তো একজনের সাথে আমি আলাপ করছি, আমার তো ভালো টাকা হয়েছে, এরকম 30-40 হাজার টাকা জমাইছে, বুঝছেন। তো একজনের কাছে তাই এখন বোনের বিয়ে দিয়ে দিই এই সুযোগে, তো বোনের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দিই, বুঝছেন। তখন আমার বোনের একটা উনি আইনা দিচ্ছে, তো আমাদের বাড়ির পাশে ওই লোকটা মানে গৃহস্থী করে কয়, তুমি তো আর এখন অত বড় লোকের কাছে দিতে পারবা না, তুমি ওই ধরনের লোকের কাছে দিয়ে দেও, তোমার বোন সুখে থাকবো, অনেক কাজের লোক আছে, কর্ম করে, গৃহস্থী করে, অনেক ভালো আছে, অনেক দিয়ে দেও। তো ওই লোকটা ভালো আছে, অনেক ভালো, এখনোই আমাদের খুব মায়া করে। আচ্ছা তো আমি কি করছি, আমি রাজি হয়ে গেছি বিয়ের ব্যাপারে। হ্যাঁ, তা আমার বোনও রাজি। তখন আমরা আমার বোনকে বিয়ে দিয়ে দিলাম আমি। ওকে কষ্ট করে অনেক বিয়ে দিচ্ছে। এখন আমার আশা থাকছে এই আমার বোনকে এইরকম খাট পালং দিব, এই ড্রেসিং টেবিল দিব, শোকেস দিব, এটি দিব। তখন আমার কাছে আমার তো 30-40 হাজার টাকা। তখন আমারে কিছু হেল্প করছে, ওই যে বড় ভাই এগুলো করছে না, কেউ 1,000 টাকা, কেউ 500 টাকা, কেউ 1,000 টাকা এরকম দিছে, প্রায় আরো 10-15 হাজার টাকা হয়ে গেছে। আচ্ছা এইরকম করে করে মানে আর একজন যারা সাথে আমি কাজ করছি ফার্নিচারের কাজ, তখন করলাম আমি এরকম খাট বানাইতে চাইছিলাম, আমার বোনের বিয়ে দিতাম। তো সবাই আমার হেল্প করছে, যার রোজ 300 টাকা তারে 200 টাকা দিছি, যার রোজ 150 টাকা তারে 100 টাকা দিছি, ওরা হেল্প করছে, আমি কাজ কাম করে আমার বোনের খাট মারতেছি। এরকম কথা হয় না, মানে রং করবো কি দিয়া, টাকা নাই। তখন আমার ওই মিস্ত্রি ভাই নিয়ে গেল, ওই আমার উস্তাদে নিয়ে গেল, একজনে টাকা সুদও লাগায়, আচ্ছা ওনার কাছ থেকে টাকা আনলাম, ওনার কাছ থেকে 5,000 টাকা আনলাম, ওর রং সং কইরা 5,000 টাকা শেষ, অনেক গ্লাস কই থেকে আনবো। ও তখন কি করলাম, ওই ঋণ করলাম আরো 5,000 টাকা, এইরকম করে করে প্রায় বিয়ের দিন পর্যন্ত আমি 30-40 হাজার টাকা ঋণ হয়ে গেছি খালি সুদে। জি এই বুদ্ধি তো কিন্তু আমি কইতে পারলাম না কত টাকা ঋণ নিতেছি, লাস্ট টাইম বুঝতে পারছি কত টাকা ঋণ হয়েছে, 40 হাজার টাকার মতো ঋণ হয়ে গেছি সুদে। মানে আমরা 2 ভাই এই ঋণ মারতে হইব 40 হাজার টাকা। যাই হোক, আমরা 2 ভাই কষ্ট মষ্ট করে ঋণ মারে দিচ্ছি, মারার পরে প্রায় এই ঋণটা মারতে প্রায় আমরা বছর খানি লেগে গেছে, লাভও দিচ্ছি এই আসলে। মানে এই বোনের বিয়ে দেওয়ার পরে হ্যাঁ, তখন আমি এই বছর খানি পরে এই দাঁড়গুলো মাইরা দিছে। তখন আমার ভাই আমার মার কাছে, ওই যে আমার ভাই এটি আছে না, আমার মা নিয়ে গেছেন শহরে। তখন আমি প্রায় ফ্রি, যাই হোক আমার মাসে 6 মাসে একবার বাড়িতে আসলে চলছে। তখন আমার বোনের করলাম, বোনের কাছে আমার ভাই থাকতো একটা ছোট্ট একটা, ওইটা আবার মায়ে আবার নিয়ে গেছে। মানে আমার তো জীবন, আমি একাই, ঋণ টিন নাই, কি করবো এখন। তখন আমি আস্তে টাকা জমাইলাম, প্রায় এই বাড়িতে দিতাম, আমি প্রায় 7,000 টাকা বেতন পাইতাম, বাড়িতে দিতাম 3,000 টাকা, আর আমি 2,000 টাকার মতো খরচ করতাম এইরকম করে, আর আমি আরো 1-2 হাজার করে জমাইতাম। আচ্ছা এরকম জমায় 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 প্রায় আমিও 50,000 টাকার মতো জমাই লাইছি। অনেক ইয়ের পরে, প্রায় অনেক দিন পরে 50,000 টাকা জমাইছে, প্রায় 4 বছরে জমাইছি আমি টাকা। মানে টাকা পয়সা খরচ করেও আমি 50-60 হাজার টাকা তো জমাই লাইছি। আচ্ছা বুঝছেন। তখন এক আঙ্কেলের কাছে এই টাকাগুলো রাখতাম আমি, তো উনি আমার টাকা কোনো নষ্ট করে নাই। আমার আবার ওই যে আমি পরে আবার বুদ্ধি দিচ্ছে, আমার এলাকাতে ওই যে অটো ব্যাটারি দিয়ে গাড়ি চালায়, চার্জের গাড়ি, এগুলা কিনবো। মানে এগুলা সেকেন্ড হ্যান্ড কিনতে হইলে প্রায় 90,000-80,000 টাকা লাগে। মানে এগুলা কিনবো কিভাবে, সেকেন্ড হ্যান্ড পাতে একজন মামা ওই আমার বললেন, আমি একটা গাড়ি কিনতে চাই, এরকম এরকম। তা আমি কই, মামা আমিও চাইছিলাম সেকেন্ড হ্যান্ড একটা লইতাম। কত হলে তোমার কাছে কত আছে? তখন আমি বললাম আমার 60,000 টাকা আছে। তো উনি বললেন, তাহলে আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে দিয়ে দাও এই টাকা, আমি তোমার গাড়ি একটা কিনে দিয়ে দিই। আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা, তাহলে একটা গাড়ি কিনে দেন আমারে। তো আবার অনেক শর্ত রাখছে কি, আমারে তুমি গাড়ি ভাড়া মানুষ যা দে তা দিবা, তোমার টাকা আছে বলে তুমি আমার কাছে শেয়ার এটা দাবি করবা না। তোমার কাছে একটা সুযোগ দেওয়া হইব, তুমি কিছুদিন পরে যদি আরো 50,000 টাকা জমাইতে পারো আমার দিয়ে দিবা, আর গাড়ি তোমার আমি দিয়ে দিব, তুমি আর এর আগ পর্যন্ত আমার ভাড়া দিবা। ওকে, আমি ভালো সুযোগ পাইছি, আমি আচ্ছা ঠিক আছে মামা, আপনি আমার এটা দেন কিনা। তো উনি সত্যি আমার গাড়ি কিনা দিচ্ছেন। গাড়ি কিনা দেওয়ার পরে
উনি গাড়ি কিনে দেওয়ার পরে ওই ভাড়াগুলো আমি দিতাম আর গাড়ি চালাইতাম। তখন 2019 সাল, তখন আমার ওদের বাড়িতে যাইতাম আর আমার বাড়িতে থাকতাম। আমার কুকুর কাছে আমি আমার কুকুর রান্না করে দিতেন, আমি খাইতাম। আচ্ছা, তো আমি খানে করে নিতাম। ওই ওনার রুমের লোকের রুম, এই মেয়েটা ওই যে চলে আসলাম আমি, জি, ওই ওনার রুমের লোকের রুম মেয়েটা। তো ওনার রুমে গেলে আমি ওই ওনার বাড়িতে গেলে টাকা দিয়ে আসতাম, রাত্রে 8টার দিকে যাইতাম, গিয়া টাকা দিয়ে আসতাম, সকালে গাড়ি আবার বার করতাম, ওকে, যাইতাম, এরকম আসা যাওয়া করতাম। আবার দুপুরে লাঞ্চে ভাত খেতাম আমার বাড়িতে, গাড়ি ওনার বাড়িতে রাখা লাগতো। তো উনি যাইতাম আসতাম, ওই মেয়েটা আমার মানে ফ্লো করতো। তখন ফ্লো করার পরে ওদের বাসায় আমি বসতাম, শুক্রবারে জুম্মা পরে যাইতাম, গাড়ি বার করতাম না। তো অনেক বাসায় বসতাম, অনেক সময় বাইর করে আবার 3টা-4টার দিকে আবার বাইর করতাম গাড়ি। আচ্ছা, তো ওনার বাসায় বসতাম। তো একদিন ওই মেয়েটা আমার বললো যে আমি তোমার খুব ভালো ভাই, বুঝছেন, তোমার ফোন নাম্বারটা দেও, এই করো সেই করো, আমার এটা করলো। তখন আমি বললাম যে যেটা সত্যি এটা বলে দেবো, লজ্জার বিষয় আমি কিছু রাখবো না, বুঝছেন, কারণ অনেকে আছে আমার চিন পরিচয়, ওরা শুনতে আছে যে যারা রেডিও শোনে। তখন আমি বললাম মেয়েটার বিয়ে হয়েছে, মেয়ে ও স্বামীর ঘরে থাকে, আচ্ছা, আচ্ছা, ওর একটা বাচ্চা আছে। থাকা অবস্থায় আপনাকে পছন্দ করে? হ্যাঁ, ও স্বামীর ঘরে থাকে, ওর একটা বাচ্চা আছে, একটা ছেলে। ও আমার বললো যে আমার খুব ভালো লাগে তোমারে। আর ও আবার ওখানে বিয়ের আগে আমার একবার বলছিল। তখন আমার এটাই মনে হয়েছে তোমার, তখন আমি বললাম তুমি বিয়ের আগে বলছো, তখন আমি তোমার মানা করছি আমার বোনের বিয়ে না দেবে আমি করবো না, ঠিক আছে, মানে তোমার বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা হয়ে গেছে, তুমি আবার আমার এটা কইতেছো, এটা সম্ভব না, এটা না, এটা না। পরে আমার এরকম কইতে কইতে কিছুদিন ফলো করেছে, প্রায় 2 মাস পর ফলো করে আমার এরকম কয়ে ইয়ে করে। তখন আমি বললাম যে দেখো এটা সম্ভব না। ও বললো একজন মানুষ তোমার জন্য মরতে পারে আর তুমি এটা সম্ভব বলে তুমি মাইনে নিতে পারো না। তো কিছুদিন পরে আমিও কি করলাম, আমিও মানে ওর ফাঁদে পড়ে গেছে। হ্যাঁ, আমিও কি করলাম, ওর ফাঁদে পড়ে গেছে। তখন আপনিও মানে এই ধরনের সম্পর্কে জড়াই গেলেন? হ্যাঁ, আমিও ঝরে গেছি। মানে আপনার বাবা মাকে দেখেও তো একটা শিক্ষা হওয়ার প্রয়োজন ছিল। হ্যাঁ, আমি বুঝতে পারি না আমার জীবনে কি যে হয়ে যেত। তখন আমি ওর ফাঁদে পড়ে যাই। তারপর তখন ছেলেটা প্রায় 4 বছর। তো আমার বলে আমি তোমার চাই, এই করি সেই করি। কি করলাম, অনেক ফোন নাম্বার দিচ্ছে। ও তখন আমার ফোন দে, আমি গাড়িতে থাকি, ওরা সবসময় ফোন দিতে অনেক কি করলাম, ও যদি ফোন না দেয় আমিও ফোন দিই, ও আমার মিস কল দিলে আমি ফোন দিই। ফলে আমার প্রথম ও আমার ডাইরেক্ট কল দিত, পরে আমি মিস কল দিত, আমি ডাইরেক্ট দিতাম, ওইরকম করতো। কিন্তু ও আমার সাথে কথা বলতো, ও স্বামী জানতো না, বুঝলেন। তারপরে আমি অনেক সময় আমি বুঝেছিলাম, দেখো তুমি বড় কষ্ট লাগে, তুমি কিভাবে যাইবা আমার সাথে, এইরকম কি করবা তুমি, ওইরকম বুঝাইতাম। ও বলতো আমি তোমার জন্য মরতে পারি, তুমি বলো আমার জন্য কিছু করতে পারবো না, বুঝছো। আর ওর মা বাপ থাকেন ঢাকা মিরপুর 11 নম্বর থাকেন। যাই হোক, হ্যাঁ, তারপর তখন ও বললো তাহলে ওরা আমার বললো তাহলে আমি বললাম তো কিভাবে আমি তোমার এই করবো, তুমি এক কাজ করো, ওনার কাছে কত টাকা রাখছো, আমি কই এত টাকা রাখছি, বুঝছেন, ওনার কাছে আর 50,000 টাকা রয়েছে। তুমি টাকা এটি ওই যে গাড়িটা বিক্রি করে খোঁজ নাইলে তোমার টাকা দিয়ে দিত। তো আমি কি করলাম, আঙ্কেলটা বললাম, বলে আঙ্কেল আমার তো টাকা দরকার, আমি চাইছিলাম আমার টাকাটা দিলে ভালো হইতো। তো উনি বললো হঠাৎ কি বাবা তুমি টাকা নিয়ে যাইবা, বুঝছেন। তারপরে আমি বললাম যে টাকা দরকার, এরকম অবস্থা হয়েছে, আমার খুব টাকাটা দরকার, বুঝছেন। ওনারে বলার পর অনেক টাকা, ঠিক আছে টাকা নিয়ে যাবো। তো উনি টাকা দেয় না, ও আমার মানে থারা দিতে আছে, কেউ তোমার টাকা লইতে পারো না। পরে আমার তারা দেয়, আমি ওনারা তারা দিই। লাস্টে অনেক কি করলো, অনেক আমি টাকা দিতে হলে আমার গাড়ি বিচ্ছে দিতে হইব, বুঝছেন। তখন আমি ওরা করলাম যে অনেক টাকা দিতে হলে একমাত্র গাড়ি বিচ্ছে দিতে হইব, মানে গাড়ি কাস্টমার অনেক খুঁজে না, অনেক কেউ রেখে বেচবো, কেউ রেখে বেচবো না। তখন আমি কি করলাম, আমি কাস্টমার খোঁজা শুরু করলাম, মানে কাস্টমার খুঁজে আমি নিয়ে এসেছি। মানে গাড়ির দাম হয়েছে কিনছি 1,60,000 টাকা দিয়ে, মানে এটা বিক্রি করবার সময় উনি দাম চা 1.5 লাখ টাকা, বুঝছেন। 4 মাস হয়ে গেছে গাড়ির বয়স, উনি 1.5 লাখ টাকা চায়, 1.5 লাখ টাকার কম বিক্রি করবো না। মানে আমার 50,000 টাকা দিতে হলে উনি 1.5 লাখ টাকা না ছাড়া বিক্রি করবো না। মানে আমি কি করলাম, আমি ওনার গিয়ে বললাম 1.5 লাখ টাকা না ছাড়া বিক্রি করবো না, তো টাকা পাইব না, আমি ওতে লেট হইব। তো ওই কইলো তুই লেট হইলে তুই এটা তোমার টাকা দিব না, এটা তোমার ফাইজলামি করতেছে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, কি করে দাও না। পরে আমি কাস্টমার মিলাইছে, আমার কাছ থেকে টাকা 10,000 আছে,
এই কাস্টমার দাম করছে 1,10,000 টাকা, হুম উনি বলছে একদম 1.5 লাখ টাকা। তখন আমি বললাম ওই আপনার আমি 10,000 টাকা দেবো, আপনি 1,20,000 টাকা তখন দিয়ে নি। হুম তখন উনি বললো কি 1,20,000 টাকা বলছে, উনি কয় তাহলে 1,40,000 দিলে আমি দিয়ে দিব, বুঝছেন। তখন আমি কি করলাম আরো 5,000 টাকা দিলাম, বললাম আপনি 1,30,000 টাকা, এখন আমি 5,000 টাকা দিই আর আপনি আরো 5,000 টাকা দেন। তখন ওই কি করলো 1,30,000 টাকা দিয়ে এটা নিয়ে গেল হুম কিনা। তারপরে উনি আমার টাকা দিল, 50,000 টাকা দিল। দেওয়ার পরে ওই মেয়েটা কি করলো, তাহলে আজকে আমি মারে খোঁজ করে আনবো, মারে খবর দিছে, মা আমার নিয়ে যাইব, হুম বুঝছো, আমার মিরপুরে নিয়ে যাইব। তখন আমি মিরপুরে ও চলে আসছে, আর আমি চলে যাই আমার মার কাছে শহরে। তখন আমি সুনামগঞ্জে চলে যাইছি। তো সুনামগঞ্জে গিয়ে বলতেছে, ও ফোন দিচ্ছে, আমি তো চলে আসছি মিরপুরে। মানে আমি বললাম, আবার বুঝাইছি, মানে আমার মার আমি কই এলাইছি এরকম ঘটনা, এই ঘটনা। আর মা একশন না, বুঝছেন, হুম আমার মা না করতে আছে, তখন আমিও না করতে আছে। দেখো আমার মা না করতে আছে, মানে এ করতেছে, আমি এখানে 20 খেয়ে মরমো, তখন তোমার নাম কই, তুমি আমার এই মানে মানে ওই ছেলেটার সাথে তো ডিভোর্স হয়নি, তারপরও সে আপনাকে বিয়ে করবে? আমার বিয়ে করবো। তারপর আপনি কি করলেন? আমি বললাম আমার আম্মাই না করতেছে, এটা হয় না, তোমার একটা বাচ্চা আছে, এটা হইতে পারে না, তুমি কিছুদিন পরে আবার আমার ফালাই যাওগা, পরে ওইরকম কথা কইলাম। ও বলতেছে আমার জান যাইবো, আমি তোমরা ফালাই যাবো না, হুম বুঝছো, তুমি কি এর কথা শুনো না, তুমি আমার বাঁচাও, আমার এটা করতেছে, আমি একমাত্র তোমারই চাই। তখন আমি বললাম মা ওই তো কথা কন, মানে বুঝতেছে না। তখন আমার মায়ে বললো, দেখ বাবা, আমিও তোমরার জীবনে কিছু দিতে পারি নাই, ঠিক আছে, এখন তোমরার জীবন তোমরাই গড়তে হইব, বুঝছো, মানে তোমরার জীবন যদি তোমরা এখানে সুখ মনে করো, তাহলে আমি সুখী। আমার মায়ে এইভাবে জবাব দিছে। হুম তখন আমি সারাটা রাত ভাবছি কি করব। পরে পরে কি করলাম, সারাটা রাত ভাবার পরে আমি কি করলাম, পুরাটা দিন যেতে পরে সকাল হয়েছে। পরে সকাল বুড়ে ও 5টার দিকে ফোন দিছে, কি তুমি আইবা না, এই না সেইবা না, উঠো 8টার সকাল 8টার গাড়িতে উঠো। মানে কি করলাম, 5টার দিকে ফোন দিছে, মানে 8টার সময় আমি আম্মারে কইছি, আম্মা আমি সিলেট কাছে যাম গা, আচ্ছা। হুম মারে বললাম আমি সিলেটে কাছে, মারে কই নাই আমি ওই জায়গায় যাইমু, আচ্ছা। আমি সব টাকা পয়সা লইয়া আমি কি করছি, আমি চলে আসি ঢাকা, চলে এলাম ঢাকা। আমি রূপসী, হুম এই রূপসী চলে আসি, আমার ভাই একটা ওই জায়গায় থাকে, আমি আমার ভাইয়ের কাছে চলে আসি। তখন আমার বাইরেও কইতেছি না, বা আমার মায়েও কয় না। তখন কি করলাম, এখানে আস্তে আস্তে প্রায় রাইত হয়ে গেছে, সন্ধ্যার মতো হয়ে গেছে। তখন আর মিরপুর কতক্ষণ দূর আমি জানি না। তখন আমি বরফা থেকে গেলাম আমার ভাইয়ের কাছে। হুম তখন ও বললো, তাহলে আমার এই নিয়ে যাইও, তোমার যদি মনে হয়। হুম পরের দিন সকালে আমি বুড়ে 5টার দিকে উঠে ওইখান থেকে চলে গেলাম। এই যে বললাম যে ওনারা লোকটা জিজ্ঞাসা করে করে আমি মিরপুরে চলে গেলাম। আচ্ছা মিরপুরে গিয়ে ওনারা বললাম তুমি কোথায়, কই আসো, তো আমার ঠিকানা দিল, তুমি ওই জায়গায় আসো, ওই জায়গায় এসো করে। পরে আমি গেলাম মোহনা টেলিভিশনের কাছে। পরে মোহনা টেলিভিশনের কাছে ও আসলো, আসার পরে আমি ওরে নিয়ে আসলাম। আমি, পরে ওর বাচ্চারাই চলে আসে ওর মার কাছে। আচ্ছা তখন ওরা আমি নিয়ে আসলাম, এই যে গাউসিয়া চলে গেলাম ওরে লইয়া। হুম গাউসিয়া চলে যাওয়ার পরে ওরে খোঁজখবর করতেছি। আবার ওর যে প্রথম স্বামী, ওইরে মানে খোঁজখবর করছে কিছুদিন, প্রায় 10-15 দিন খোঁজখবর করছে। ওরা আমরা পাই নাই। আপনি কি বিয়ে করছেন ওকে? হ, ওই জায়গায় আমার ভাই ওর হাজবেন্ডকে ডিভোর্স দিছিল? ওই যে আমার কৌটো লইয়া গেছে, গেট ডিভোর্স দিয়েছে। ওইটার উপর বেসিস করে হ্যাঁ। ওই ডিভোর্স দেওয়ার কয়দিন পরে বিয়ে করছেন? ওই তো ওই ডিভোর্স যেদিন দিছে এই দিনও আমার বিয়ে করে দিছে। কি বলেন, ওই একদিনে ডিভোর্স একদিনই বিয়ে? মানে খাবিন করে না, এই যে বলতেছে আপনারে। আমি বলি, আপনি ওই সে এমনি- প্রশ্নের উত্তর দেন। যেদিন আপনারা কাগজ করছেন, ডিভোর্স দিচ্ছেন, ওই দিনই আপনারা কোর্টে বিয়ে করছেন? কোর্টে বিয়ে করে নাই, তাহলে ও ডিভোর্স দিয়ে দিচ্ছে, বলছে 3 মাস পরে বিয়ে হইব। হুম তখন আমার মা কইছে, আমার মার কাছে ওর আপনি মেয়েটা- কয় মাস পরে করছেন সেই বিয়েটা? কয় মাস পরে করছেন? 3 মাস পরে করছেন না 3 মাসের আগেই করছেন? না, ওই দিনেই হুজুরে বিয়ে করে দিছে। আরে হুজুরের ভাই, মাধ্যমে। সেটাই তো বলতেছি আমি। কোনো মানে রেজিস্ট্রি খাবিন টাবিন করে নাই। কাবিন টাবিন করেন নাই, হুজুরে বিয়ে পড়ে দিছে। হুজুরের বিয়েও অবৈধ, হ্যাঁ। আর ওই মানে যেটা কাজ করছে সেটাও তো অবৈধ কাজ হ্যাঁ, করছে। ওনারা বলছিল, তারপরে ও খান্নাকাটি করতেছে, ও যাইব না। ও আমার মা চাইছিল ওরা নিয়ে দিয়েই, তো ও যাইব না। হুজুর তো এইভাবে বিয়ে পড়ানো, এটা হুজুর জানতো যে ওই মহিলা কি করছে, কিভাবে আসছে? হুজুর এটা জানতো? উনি বলছে এটা ঠিক না, উনি বলছে ঠিক না, যে হুজুরও বলছে বুঝাইছে? বুঝাইছে।
ওই না সে না অনেক বাদে অনেক এর জন্য তো অনেক মানে খাবেন নামা খইটা দেয় না, এই যে আপনার 3 মাস পরে বলছিল আমরা আলাদা থাকার জন্য বলছিল। আচ্ছা, তারপর কি করলেন? মেয়ে কানাকাটি করছে, ও তো আলাদা থাকবো না, ও আমার কাছে থাকবো এসে। তখন ওরে বললো, বিয়ে করলেন কত সালে ভাইজান? আমি 2019 11 তারিখে করছি। 2019 বিয়ে করছেন 11 তারিখে। সংসার আছে না গেছে? ওই এইটা প্রশ্ন করেন, জাস্ট উত্তরটা দেন। সংসার আছে না ও গেছে? আবার এই 2021 1 মাসে চলে গেছে, যে আপনার গিয়ে আরেকজনকে বিয়ে করছে? বিয়ে করে নাই এখনো, ও রয়ে গেছে কেন? ওই আগের জামাইয়ের কাছে চলে গেছে? না, তাহলে আগের জামাই তো বিয়ে করে লেছে। আগের জামাই বিয়ে করে ফেলছে? বিয়ে তাহলে ও করে গিয়ে কি করছে? ওর মা বাবার কাছে আছে, মা বাবার কাছে করে গার্মেন্টস করে। আচ্ছা, আপনাদের সংসারে কোনো বাচ্চা কাচ্চা আছে? নেই নেই না। তো এই যে চলে গেল আপনার কাছ থেকে, নিশ্চয়ই কোনো ঘটনা করছে যে কারণে গেছে। হ্যাঁ, এই ঘটনাটা কি আপনার ভুল না তার ভুল? শুধু খালি ভুলের জায়গায় আসেন। ভুল কারণ আমার আপনার সাথে বয়সের পার্থক্য কত ছিল? উনি কি আপনার বয়সে বড় ছিল না? না ও আমার ছোট ছিল। আমাদের বাড়ির পাশে আমার ছোট, স্কুলে পড়ালেখা করছে। আপনি এখনো ফিরে আসলে কি নিবেন, সংসারে নিবেন? আমি নিতে চাচ্ছি এখন। নিতে চাচ্ছেন? সে আপনার সাথে সংসার করতে চায় না, কেন চায় না? তা সে কি দোষ দেখাইছে সেগুলো বলেন আমাকে। কেন না, আমি যে আমার মা বাপরে বইলা লাইছি, ও একটা দুর্ঘটনা করছিল। কিরকম দুর্ঘটনা? এটা বলার মতো না, বলতে পারবো না, ও বললে আরো রাগ হয়ে যাবো। ও তো ওই রেডিওর অনুষ্ঠানটা শুনবে, আপনি চাচ্ছেন না হে রাগ হোক, তা আপনি কেন আসছেন? তাকে ফেরানোর জন্য আসছেন? এই অনুষ্ঠানের তাকে ফেরানোর জন্য আসছেন? বলেন, মুখে বলেন, আমাদের রেডিও তো শোনা যাবে না, তো আপনি ফেরানোর জন্য আসছেন তাকে? আমি ও কোনো চাই, ও যাতে আমার কাছে চাই ওপরে। শোনেন, আপনি একটা মানে ছেলে মানুষ, হ্যাঁ, আপনার এই কথার মধ্যে একটু ব্যক্তিত্ব থাকা উচিত। যাই হোক, আমি আপনাকে ছোট করছি না, বাট প্রথম কথা হচ্ছে যে এই বিয়েটা আপনি করছেন, এই বিয়েটাই তো করা আপনার ঠিক হয় নাই। দেখেন, কয়েকটা জিনিস আপনাকে বলি। একটা হচ্ছে যে আপনার পরিবার, সেখানে আপনি আপনার বাবাকে প্রথম জন্মের পরই দেখলেন যে সে আরেকটা বিয়ে করতে চাচ্ছে, যে কারণে সে জেলে ঢুকলো। তারপরে আপনার মা, আপনার কথা যদি সত্য হয়ে থাকে, আপনার মা আরেকটা বিয়ে করলো, যে কারণে আপনাদের ভাই বোনদের কি দুর্গতি। হ্যাঁ, দুর্গতি না মানে কি, খাবার পাচ্ছেন না, লেখাপড়া নাই, কি একটা ভয়ঙ্কর অবস্থা। আপনার বাবা কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, এখনো বেঁচে আছে। পরের বিয়ে শাদী করছে? না, আর বিয়ে করে নাই। বাবা দেখেন, বিয়েই করে নাই শেষ পর্যন্ত, জমি জমা সবকিছু শেষ করে দিল। এরপরেও আপনি সেম ভুলটাই করলেন। আপনি একটা বিবাহিত মেয়েকে, এবং সে শুধুমাত্র ইমোশনালি পরে আপনি তাকে বিয়ে করলেন, এবং সে আসলো তার সংসার থেকে। দেখেন, তার ঘরেও একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটাও এখন ঠিক আপনার মতোই সাফার করতেছে, এবং আপনি এখনো তাকে ভালোবাসেন, আপনি চাচ্ছেন যে তাকে নিয়ে সংসার করতে। ঠিক আছে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এখানে দেখেন, এই যে বিষয়গুলা, এই ঘুরে ফিরে আমাদের সব জায়গায় এসে আমরা একটা জায়গায় দাঁড়ায় যাই শুধু একটাই কারণে, প্রিয় দর্শক এবং শ্রোতা, বিয়েটা শুধুমাত্র ইমোশনাল সিদ্ধান্ত না। আমি এই জীবন গল্প অনুষ্ঠানে বা আরজিকি প্রিয়া হিসেবে কতবার যে কথা বলেছি, বিয়েটা শুধুমাত্র ইমোশনাল ডিসিশন না। বিয়েটা হচ্ছে দুইটা পরিবারের বন্ধন। বিয়েটা কোনোভাবেই, নিশ্চয়ই আপনার যাকে পছন্দ না আপনি তাকে কেন বিয়ে করবেন, সেটাও আমি সাপোর্ট করি না, কিন্তু তার মানে শুধুমাত্র পছন্দ, শুধুমাত্র ভালোবাসি, তারপরে অনেক অনেক প্রবলেম, অনেক অনেক অনৈতিক ব্যাপার সেখানে চলে আসবে, অনেক অনেক বিষয় আসবে যেগুলোকে স্যাক্রিফাইস করা যায় না। ইকোনমিক হতে পারে, সোশ্যাল হতে পারে, ফ্যামিলিগত হতে পারে, অনেক বিষয় আসবে যেগুলোকে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, দুটো ফ্যামিলির স্ট্যাটাসের জায়গা থেকে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এই যে বিষয়গুলো, এগুলোকে অ্যাভয়েড করে কিছু মানুষ নিশ্চয়ই সুখী হয়, সেটা অন্য বিষয়, তাদের পার্সোনালিটি দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে সমস্ত প্রতিবন্ধকতা তারা উতরে যায়, বাট এক্সেপশন কখনোই এক্সাম্পল হতে পারে না। তো সেই জায়গাটা থেকে আমরা সবসময় যে কথাটা বলি, যে এই ধরনের কাজ বিয়ের ক্ষেত্রে অন্তত পক্ষে চিন্তা করা উচিত, যে একটা মানুষকে নিয়ে আমার সারাটা জীবন একসঙ্গে থাকতে হবে, সেই জায়গাটিতে ওই মানুষটা কতটুকু উপযুক্ত, কতটুকু পারফেক্ট, কতটুকু আমার সঙ্গে ম্যাচ করে। এই ম্যাচ করাটা শুধুমাত্র ইমোশনাল কিংবা শুধুমাত্র লাভ, বাকি বিষয়গুলো আমি কিচ্ছু দেখলাম না, একেবারেই চোখ অন্ধ করে বাকি আর কিচ্ছু লাগবে না, শুধু ভালোবাসি, এতটুকুর উপরে করে ফেললাম, এটা একটা ভয়ঙ্কর রকমের ভুল সিদ্ধান্ত আমি মনে করি। এবং এই ভুল সিদ্ধান্তটা তখনই প্রকট আকার ধারণ করে যখন আপনার এই ইমোশন বা আপনার এই লাভটা, ও যে মানুষটাকে আপনি লাইফে রিসিভ করছেন, সেই মানুষের অনেক সারাউন্ডিংস, অনেক অনেক নেগেটিভ সারাউন্ডিংস সেটাকে দেখতে দেয় না, তখনই ভয়ঙ্কর রকমের ভুলটা হয়ে যায়। কারণ এই লাভ কিংবা ইমোশন একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে এগুলো আসলে থাকে না, এগুলো প্রচন্ড রকমভাবে ধাক্কা খায় এবং বাস্তবতার মুখোমুখি হয়। তখন যেটা তৈরি হয় সেটা ভয়ঙ্কর রকমভাবেই নেগেটিভ, এবং সেটা টিকিয়ে রাখার জন্য খুব মুশকিল। কারণ
সম্পর্কের জায়গাটা থেকে দুটো একটা সম্পর্ক আসলে হয়তো প্রেমে পড়ার যে বিষয়টা এবং ইমোশনাল বিষয়টা, ভালো লাগার ব্যাপারটা বা তাকে চাই এই যে ব্যাপারটা, এটা স্টার্টিং এর জন্য স্টার্টিং ফেজ হিসেবে দ্যাট ইজ কোয়াইট ওকে। বাট এই স্টার্টিং ফেজটা যে ইমোশন দিয়ে আসলে শুরু হয় সেটা লাইফে সারা জীবন ধরে থাকে না, কিন্তু যে জিনিসটা থেকে যায় সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি। সেটা হচ্ছে একটা মানুষের উপর আরেকটা মানুষের নির্ভর করার ব্যাপার, বা ওই মানুষটাকে ছাড়া আমার যেন কেন জানি শূন্য মনে হচ্ছে নিজেকে। হ্যাঁ, ওই রকম এফেকশন দেখলেই মাথা ঘুরে যায়, ওই ইমোশনটা তখন ততদিনে ডাইভার্ট হয়ে যায় যে না, এই মানুষটার উপর আমি অনেক বেশি ডিপেন্ডেন্ট, এই মানুষটা আমাকে টেক কেয়ার করে, এই মানুষটার সাথে আমার শেয়ারিং আছে, কোন একটা জিনিস জীবনে যখন অ্যাচিভ করার ব্যাপার আসে তখন ওই মানুষটার সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে। ভয়ঙ্কর রকম ভাবে স্যাড একটা মোমেন্ট চলে আসছে, তখন মনে হচ্ছে যে ওই মানুষটার সাথেই আমি শেয়ার করি। হ্যাঁ, প্রেমটা হয়তো ওইভাবে বোঝা যায় না, কিন্তু এই যে শেয়ারিং ব্যাপারটা, এই ডিপেন্ডেন্সি ব্যাপারটা, এগুলো চলে আসে। এবং মজার বিষয় হচ্ছে যে যখন এই জিনিসটাও ওই প্রেমের মানুষের মধ্যে অনুভব করা যায় না, তখন নিশ্চিতভাবেই ওই মানুষটার জীবনে ইউটিলিটি থাকে না, এবং তখন ওই মানুষের সঙ্গে থাকা আর একজন মৃত মানুষের সঙ্গে থাকা একই রকম একটা ব্যাপার। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে অনেক সময় লাভ না থাকলেও, প্রেমের সম্পর্ক না থাকলেও এই ডিপেন্ডেন্সিটা গ্রো করতে পারে, এবং সেটা খুব চমৎকার একটা সম্পর্কের জন্ম দেয়, এবং বছরের পর বছর আমৃত্যু পর্যন্ত দুটো মানুষ এই ডিপেন্ডেন্সির কারণে একসাথে থাকে। এবং এই জন্য দেখবেন যে অ্যারেঞ্জ ম্যারেজ অনেক 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 বেশি আমাদের মানে বাবা দাদার আমলে হতো, এবং সেখানে কিন্তু ডিভোর্সের হারটাও অনেক কম ছিল। আমি আসলে বিষয়টা কিভাবে বলতে চাচ্ছি না, তারপরেও অনেকে এভাবে বলেন, এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে বিয়ের সিদ্ধান্তটা অবশ্যই একটা মানুষের বিভিন্ন বিষয় চিন্তা করে নেওয়া উচিত, শুধুমাত্র ইমোশনের জায়গা থেকে নেওয়া উচিত না। কেন এই গল্পটা বলতে আসছেন আজকে আপনি রেডিওতে, শুধু আমাকে এই কথাটাই বলেন। আমি যেটা বুঝতে পারছি যে আপনি আপনার ওয়াইফকে কনভিন্স করতে চান। ডিভোর্স হয়নি তো এখন পর্যন্ত আপনাদের মধ্যে? ডিভোর্স কি হয়েছে? ওই তো এইটাই বলতেছে যে এটার কারণে আমাকে প্রশ্নের উত্তর দেন। ডিভোর্স হয়েছে? ও ডিভোর্স দিতে আপনাকে? ওই তো আমার খাবেনই করে নাই, ও কাবিনই করে নাই? খাবেন না করে আমার বছর কানে রেখে দিল। মানে ওই যে হুজুর পড়াইছে ওইটুকুর উপরে ওইটা দিয়ে ওই রেখে দিছে, ওই কর্ম করছে কই করে টাকা পয়সা জমায় তো ওর মার কাছে। সেটা অন্য হিসাব ভাই, আপনার কাউকে অ্যাকিউজ করেন না। তার মানে ও আর হচ্ছে হলো লিগ্যালি কোনো কাবিন করে নাই, আইনত কোর্টে যে কাবিন করা দরকার ছিল বা কাজীর কাছে যে কাবিন করা দরকার ছিল, কোনো কাবিনই করে নাই। তার মানে আপনি প্রমাণই করতে পারবেন না সে আপনার ওয়াইফ। এর জন্য ও আমার মার কাছেও যাইতো না, ও ওই জায়গায় থাকতো মিরপুরে আমারে নিয়ে। ভাই কি করছে না করছে ওই জায়গাটায় যায় না। হ্যাঁ, দোষ ত্রুটি ধরার দরকার নাই। আমি আপনাকে যে প্রশ্নটা করি, আপনি এরপরেও তাকে চাচ্ছেন, আর আপনি গল্পটা কেন বলতে আসছেন রেডিওতে, আপনি সেটা বলেন। আমি গল্পটা বলতে আসছি কারণ যাই বলতেছে সত্য ঘটনা, যাই বইটা গেছে রিজনটা বলেন। সত্য ঘটনা না মিথ্যা ঘটনা, সেটা আমি জাস্টিফিকেশনে যাচ্ছি না। আমি এটার জন্য যে আমার জীবনে সত্য ঘটনা বলতেছে, আমি যা করছি আমি ভুলই করছি, যাতে আমার মতো ভুল যাতে আর কোনো ভাই বন্ধুরা। আপনার বয়স কত ভাই? আমার বয়স এখন 25 রানিং চলতেছে। মাত্র 25 বছরের জীবনে এরকম একটা অভিজ্ঞতা হয়েছে। জি জি। একটা মানুষ 60-70 বছর বাঁচে, আপনার যদি আল্লাহ হায়াত রেখে থাকে, আপনি বাকি জীবনটা সুন্দর করে সাজান, এটা হচ্ছে বিষয়। মানুষের জীবনে ভুল করাটা কোনো ভুল না, মানুষের প্রত্যেকের জীবনে ভুল আছে, অপরাধ আছে।